আমি মোহাম্মদ আতিম ফজল ইসলাম। তো ভাইয়ারা, আসো আমরা নতুন একটা চ্যাপ্টার ভেক্টর দিয়ে আমাদের দ্বিতীয় ক্লাস শুরু করি। তো তোমাদের কাছে অত্যন্ত দুঃখিত যে আমাদের ক্লাসটি আমাদের দেরি হয়ে গেল। আসলে বিষয়টা হয়েছে কি ভাইয়া, আমি একবার এই ক্লাসটি রেকর্ড করেছি এবং রেকর্ড করার পরে দেখি যে ভয়েস নেই। আসলেই হতাশাজনক, কিচ্ছু করার নেই আমার। তো দেখো ভাইরা, আমরা নতুনভাবে শুরু করি, নতুন উদ্যমে শুরু করি। যত তাড়াতাড়ি সম্ভব, যত কম সময়, কম ডিউরেশনের মধ্যে সম্ভব আমরা ক্লাসটি শেষ করে দেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ। তো আমরা আর কথা না বাড়িয়ে আমরা আমাদের এই অধ্যায়টা শুরু করি। দেখো, এখানকার আউটলাইনটা আমি তোমাদের আউটলাইনটি প্রথমে দেখাই। এখানে আমাদের প্রায় 57টা স্লাইড রয়েছে বা পেজ রয়েছে। 57টা পেজের হয়তো একটু বেশিও হতে পারে, কারণ অ্যাড করবো আরো। তো এখানে দেখো যে বিষয়গুলো হয়েছে সেগুলো হচ্ছে যে আমরা এখানে বিভিন্ন কনসেপ্ট গুলো, মানে থিওরি গুলো লিখে এনেছি। জাস্ট তোমাদের আসলে থিওরি গুলো তো লিখে এনেছি। তো তোমাদের জাস্ট মেইন মেইন যে থিওরি গুলো না দেখালেই নয়, জাস্ট ততটুকু দেখিয়ে আমি চলে যাবো, কারণ এখানে আসলে থিওরি সহ যদি লিখতে যাই তাহলে বিষয়টা অনেক বড় হয়ে যাবে ক্লাসগুলো। এটাই হচ্ছে মেইন প্রবলেম। আর যেহেতু এটা একাডেমিক ক্লাস না, তো অবশ্যই এখানে আমরা যত পারবো কম্প্যাক্ট আকারে, যত পারবো শর্ট আকারে করার ট্রাই করবো ইনশাল্লাহ। তো দেখো, আমরা এখন আমাদের এটাতে চলে যাবো। এত কথা না বাড়িয়ে আমরা আমাদের কাজ শুরু করে দিই। তো দেখো ভাইরা, যে বিষয়টা দাঁড়িয়েছে, আমাদের শুরুর পেজে আছে যে ভেক্টর রাশি। দেখো, রাশির প্রকারভেদ দিয়ে যদি শুরু করি, রাশি জিনিসটা কয় প্রকার: স্কেলার রাশি বা অদিক রাশি, ভেক্টর রাশি বা দিক রাশি। স্কেলার রাশি কি? শুধু মানটা থাকবে, দৈর্ঘ্য ভর এগুলো হচ্ছে উদাহরণ, আরো হতে পারে। যেমন ভেক্টর রাশি কি? মান ও দিক, এগুলো তো আসলে বলার কিছু নেই। আর এই মুহূর্তে এসে যদি তোমাদের এগুলো বলতে হয় তাহলে তো খুবই হতাশাজনক বিষয়। তো আশা করি এগুলো সম্বন্ধে তোমাদের আইডিয়া রয়েছে। তো দেখো, একটা নতুন জিনিস হয়তো বা অনেকের কাছে, টেনসর রাশি। তো দেখো, টেনসর রাশিটা কি জিনিস? এর মানও থাকবে, দিকও থাকবে, কিন্তু এটা আবার ভেক্টরের মতো আচরণ করে না। যেমন দেখো, তড়িৎ প্রবাহ। এটা কি? এখানে আমরা মূলত কির্চফ লর একটা উদাহরণ এনেছি। এখানে যে বিষয়টা হচ্ছে, দেখো এটা কিন্তু মানও আছে, দিকও আছে, তবুও এটি তো ভেক্টরের হিসাব কিতাব মানবে না আর কি। এ কারণে আমরা এটাকে আমরা টেনসর রাশি হিসেবে গণ্য করছি। তো আসলে আমরা পরবর্তী পেজে যাই, ভেক্টর রাশির প্রকাশ। যেমন ভেক্টর রাশির প্রকাশ করার উপায় হচ্ছে দুইটা, জ্যামিতিক উপায় রয়েছে আর আক্ষরিক উপায় আছে। তো আমরা মূলত এই দুটোকেই ইউজ করে থাকি, তবে এই দুটো ইউজ করা যায়। আর মান প্রকাশের ক্ষেত্রে এইভাবে ইউজ করা হয় আর কি। তারপরে আসো, এখানে যে বিষয়গুলো রয়েছে, এখানে মেইনলি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে এগুলো হচ্ছে বিভিন্ন প্রকার ভেক্টর। তো তোমাদের জন্য এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট, এগুলোর সংজ্ঞাগুলো, স্পেশালি এই সংজ্ঞাগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। পরীক্ষায় প্রায়শই চলে আসে, বা এমসিকিউ ক্ষেত্রেও। এমসিকিউর জন্য আসলে আমাদের কনসেপ্ট গুলো জানলেই হবে, তবে সংজ্ঞা মানে বুঝতেই তো পারছো যে সংজ্ঞা কতটা ইম্পর্টেন্ট, বলার কিছু নেই। তো দেখো, একক ভেক্টরকে কি করি? একক ভেক্টরকে আমরা, যার মান 1 একক, তো একক ভেক্টরের নিয়ম নির্ণয় করার কিছু নিয়ম আছে। যেমন এই জিনিসটাকে আমরা এভাবে লিখতে পারি: যে কোনো ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে ওই ভেক্টরের একক ভেক্টর পাওয়া যায়, রাইট? তো এখন দেখো, আমরা একক ভেক্টর গেল, তারপরে আসে আয়ত একক ভেক্টরে। আয়ত একক ভেক্টরটা কি? তিনটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা বরাবর শুধু দিক প্রকাশের জন্য যে একক মানের ভেক্টর ব্যবহার করা হয়, যেমন আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, এগুলো হচ্ছে আয়ত একক ভেক্টর। তাহলে সমান, তারপরে আসে সমান ভেক্টর আর সমান ভেক্টর আর বিপরীত ভেক্টর, এই দুটো নিয়ে আলোচনা করি। এই দুটোর একটা কমন শর্ত হচ্ছে যে সমজাতীয় হতে হবে। তারপরে দুটোর জন্যই মানে মান সমান হতে হবে আর কি, কমন শর্ত। তারপরে সমান ভেক্টরের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে যে দিক 0 ডিগ্রি হবে, বা দিক সমান হতে হবে। আর বিপরীত ভেক্টরের ক্ষেত্রে কত? বিপরীত হতে হবে, সমান 80 ডিগ্রি। আচ্ছা দেখো, তারপর আসতে কি সদৃশ ভেক্টর। সদৃশ ভেক্টরকে কি বলতে হবে? সমজাতীয় হতে হবে, অবভিয়াসলি। তারপরে সমজাতীয় হতে হবে আর দিক একই হতে হবে। কিন্তু এখন দেখো, সকল সমান ভেক্টর সদৃশ ভেক্টর, কিন্তু সকল সদৃশ ভেক্টর সমান ভেক্টর নয়। কেন? কারণ হচ্ছে এই যে এইটা, কারণ সদৃশ ভেক্টর মানে হইতে গেলে এটা যে হতে হবে, সমান ভেক্টর হতে গেলে ভেক্টরের মান সমান হতে হবে, কিন্তু সদৃশ ভেক্টরের বেলায় বিষয়টা সত্য না। বিসদৃশ ভেক্টর তো সমজাতীয় হতে হবে, ওই সেম জিনিস। এখানে জাস্ট বিপরীত হলেই হবে। মান সমান যদি হয় তখন এটা আবার বিপরীত ভেক্টর হয়ে যাবে, সেম জিনিস।
তো সমারক ভেক্টর, সমান্তরাল ভেক্টর, এটা তো বুঝতেই পারছো। সমান্তরালীয় ভেক্টরটা একটু বলে দিই, এটা হচ্ছে যে যে কোনো একটা তলে যে ভেক্টর গুলো থাকে, যেমন এই যে এক্স ওয়াই তলে ভেক্টর গুলো রয়েছে, তো এটা তো বুঝতেই পারছো। তারপরে আসো সমপ্রারম্ভিক ভেক্টর, এই যে প্রারম্ভ বিন্দু বা আদি বিন্দু সমান, মান শূন্য, নাল ভেক্টর। এটা নির্ণয় করার দুটো সিস্টেম রয়েছে। একটা হচ্ছে যে দুটো সমান ভেক্টরকে বিয়োগ করার মাধ্যমে, আর আরেক নিয়ম হচ্ছে যে বিপরীত ভেক্টর যোগ করার মাধ্যমে আমরা নাল ভেক্টর পেতে পারি। তো অবস্থান ভেক্টর জিনিসটা নিয়ে একটু আইডিয়া দিই। অবস্থান ভেক্টর হচ্ছে জাস্ট অবস্থান প্রকাশের জন্য ব্যবহার করা হয় ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায়। যে কোনো বিন্দুর অবস্থান প্রকাশের জন্য যে ভেক্টর ব্যবহার করতেছি আমরা, বিপরীত ভেক্টর না, এটা আসলে এই জিনিসটা একটু দেখো। এখানে আসলে বিষয়টা এরকম হতো। আচ্ছা, এটা এখানে যে বিষয়টা হবে সেটা হচ্ছে বিপ্রতিসম ভেক্টর। না, সরি, বিপ্রতিসম না, এখানে হচ্ছে কি, বি ঋণাত্মক বিপরীত তো, আচ্ছা, এটার নামটা ভুলে গেলাম। বিপ্রতীপ হবে, আচ্ছা। এটা যদি বিপরীত হয় তাহলে ওটা হবে বিপ্রতীপ ভেক্টর, রাইট? বিপ্রতীপ। এবার ঠিক আছে। তো ভাইয়া দেখো, তোমাদের বিপ্রতীপ ভেক্টরের মেইন কনসেপ্ট হচ্ছে যে গুণাত্মক বিপরীত হতে হবে আর কি, এটুকুই। তারপরে আসো ভেক্টর রাশি যোগ বিয়োগ, এখানে তো বিষয়টা বুঝতেই পারছো যে দেখো এখানে ভেক্টর রাশির যদি এখানে দেখাই তাহলে F1 আর F2 এর কি লব্ধি হবে আর। তো এখন আমরা ভেক্টর রাশির যোগ বিয়োগ কিন্তু বীজগাণিতিক নিয়ম মেনে চলে না, বুঝতে পারলাম? ভেক্টর রাশির যোগ বিয়োগ কি মানে না, বীজগাণিতিক নিয়ম মানে না, কি মানে জ্যামিতিক নিয়ম মানে। তো আমরা কিন্তু বীজগাণিতিক নিয়মে যদি এটার লব্ধি বের করতে চাই তাহলে কি হবে, F1 প্লাস F2। আলটিমেটলি কি এটা হয়, ধরো F1 এর মান যদি 8 নিউটন হয় আর এটা যদি 10 নিউটন হয়, তো আমাদের লব্ধি কি 18 নিউটন? কখনোই না, লব্ধি কিন্তু কখনোই 18 নিউটন না। সো এটা কি মানে না, বীজগাণিতিক নিয়ম মানে না। অ্যাট দ্য সেম টাইম এটা কিন্তু জ্যামিতিক নিয়ম মানে। এখানে দেখো, এখানে যদি এটা 90 ডিগ্রি হয় তো আমরা এখানে পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করতে পারি। আবার অ্যাট দ্য সেম টাইম ত্রিভুজের লব্ধি নির্ণয় সূত্র সম্বন্ধে আমাদের সবারই আইডিয়া আছে আশা করি। তো এখানে বিষয়টা কি দাঁড়াচ্ছে, তাহলে এখানকার লব্ধিটা কত আসবে? 4 কিলোমিটার, 3 কিলোমিটার, তো অবভিয়াসলি লব্ধি আসতেছে কত, 5 কিলোমিটার। এখন কিভাবে আসলে এই বিষয়টা বোঝানোর সময় যদি নাই বলতে চাই তাহলে মানে এই জিনিসটা বোঝানোর তো সময় অবশ্যই নেই আর কি। এখন যদি আসে এগুলো বলো তাহলে তো মুশকিল। তারপরে দেখো, এখানে যে বিষয়টা দাঁড়িয়েছে সেটা হচ্ছে ত্রিভুজ সূত্র। আমাদের হাতে তাহলে লব্ধি নির্ণয়ের সূত্র কি কি রয়েছে? ত্রিভুজ সূত্র রয়েছে, সামান্তরিক সূত্র রয়েছে, বহুভুজ সূত্র রয়েছে, এই কয়েকটি রয়েছে আর কি। তাহলে আসো আমরা এখন দেখি, আমরা এখন কি দেখবো, আমরা এখন দেখবো হচ্ছে ত্রিভুজ সূত্র, রাইট? আচ্ছা, দেখো আমরা যদি ত্রিভুজ সূত্রের দিকে লক্ষ্য করি তাহলে এখানে যে জিনিসটা পাবো আমরা আসলে, এখানে তোমাদের একই সাথে ত্রিভুজ সূত্র রেখেছি, লব্ধি নির্ণয়ের সূত্র একেবারে মানে দিয়ে দিয়েছে লব্ধির মান দিক নির্ণয়ের জন্য। না হলে দুবার, আসলে দেখো তোমাদেরকে একটু কথা বলি কি, আমাদের নোটটা কিন্তু যতটা কম্প্যাক্ট হিসেবে রাখা হয়েছে আর কি। তোমরা চাইলে এই জিনিসটা প্রিন্ট করে নিতে পারো, বা আমাদের কাছ থেকেও নিতে পারো, হয়তো বা আমরা ব্যবস্থা করতে পারি আর কি, তোমরা যদি চাও। তো তোমরা অবশ্যই কমেন্টে জানাবা। আর এই তো। তো এখানে দেখো, এখানে যে বিষয়টা দাঁড়িয়েছে সেটা হলো যে এখানে উম, যেটা বলছে আর কি, এক দ্বারা যদি দুটি ভেক্টরকে প্রকাশ করে তৃতীয় বাহু বিপরীতক্রমে লব্ধি প্রকাশ করবে, যেমন এটা আর এটা যদি একই দিকে হয়, মানে ত্রিভুজের যে কোনো দুটি বাহু, দুটি ভেক্টর, যে কোনো দুটি বাহু দ্বারা যদি দুটি ভেক্টরকে একই দিকে প্রকাশ করা হয় তাহলে কি হবে, লব্ধি তৃতীয় বাহু বিপরীতক্রমে লব্ধি প্রকাশ করবে। তাহলে এখানে কি হবে, লব্ধি আছে আর হবে পি প্লাস কিউ, এটাই, জাস্ট সিম্পল। তো হ্যাঁ দেখো, এখানে আমাদের হাতে যেটা রয়েছে সেটা হচ্ছে যে এই যে সাইন সূত্রগুলো দেখে নিবা, কোসাইন সূত্র দেখে নিবা। কোসাইন কস এ শুধু দেখিয়েছি, এটা কিন্তু কস বি হবে, কস বি এর জন্য আছে, তোমরা নির্ণয় করে নিবা। তারপরে কস সি এর জন্য রয়েছে, কস সি এর জন্য অ্যাট দ্য সেম টাইম আছে, তোমরা এই জিনিসগুলো নির্ণয় করে নিবে। আচ্ছা, ঠিক আছে। তারপরে আসো আমরা সামান্তরিক সূত্রে যাই, লব্ধি নির্ণয় সামান্তরিক সূত্রের মাধ্যমে। এখানে যে বিষয়টা হচ্ছে যে কোনো সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা যদি দুটি ভেক্টরকে প্রকাশ করা হয় তাহলে ওই বাহুদ্বয়ের মধ্যবর্তী বিন্দু বা বাহুদ্বয়ের ছেদ বিন্দুগামী কর্ণ বরাবর লব্ধি প্রকাশ করে। মানে বিষয়টা তো বুঝতে পেরেছো আর কি। তো এই যে দেখো লব্ধির মান নির্ণয় কিভাবে, কোণ নির্ণয় কিভাবে। আসলে বিষয়টা হয়েছে কি, ভেক্টর চ্যাপ্টারটাই এমন যে আমরা যদি
মানে এইচএসসি লেভেলের শুরুতে তো আমাদের ডোপামিন সবচেয়ে বেশি থাকে, তাই তো? তো আমাদের ডোপামিন যখন বেশি থাকে তখন আমরা এই চ্যাপ্টারটার উপরেই দেখা যায় যে অনেক ক্ষেত্রে 1 মাস 2 মাস 3 মাসও দিয়ে থাকি। যদিও এখন এই চ্যাপ্টারটা আমাদেরকে কতক্ষণ 2 ঘন্টা বা 1.5 ঘন্টার মধ্যেই কাভার করতে হচ্ছে। এটাই হলো রিয়ালিটি। তো দেখো ভাইরা, এখন আছে তোমাদের বহুভুজ সূত্র। এই জিনিসটা আসলে ততটা ইম্পর্টেন্ট কিছু না। আচ্ছা, দেখো n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের n-1 সংখ্যক বাহু দ্বারা যদি n-1 সংখ্যক ভেক্টরকে একই ক্রমে প্রকাশ করা যায় তাহলে বিপরীত ক্রমে লব্ধি প্রকাশ করে। এই যে জিনিসটা দেখে নিল আর কি, এটা যে খুব ইম্পর্টেন্ট তা না। তারপরে দেখো ভেক্টরের উপাংশের বিভাজন। ভেক্টরকে উপাংশের বিভাজন করছি, এই যে সাইন সূত্র এখানে হিসাব পাতে দেখিয়ে দিয়েছি আমি তোমাদের। আলটিমেটলি তোমরা এই জিনিসটা মনে রাখার ট্রাই করবা। দেখো এখানে পি ভেক্টর ইজ ইকুয়াল কি কিউ বাই সাইন, হ্যাঁ, পি ভেক্টর ইজ ইকুয়াল কি কিউ বাই সাইন বিটা ডিভাইডেড বাই সাইন আলফা। কিভাবে আসলো এখান থেকে একটু দেখে নিলে আর কি হালকা কথা। আর তোমরা যারা এই জিনিসটা বুঝতেছো না তোমাদের জন্য আমি একটু দেখিয়ে দিই আসলে। অনেকে হয়তো জিনিসটা রিলেট করতে পারতেছো না যে ভাই এটা কিভাবে আসলো। তো দেখ, আসলে বিষয়টা খুবই ইজি। এটা যদি পি হয়, এটা যদি কিউ হয়, এটাকে যদি আলফা ধরি, এটাকে যদি বিটা ধরি, তাহলে এটা অবভিয়াসলি কি হবে, বিটা হবে। আর দেন এটা কত হবে, পাই মাইনাস আলফা প্লাস বিটা, রাইট? এটাই এসছে। তাহলে এটা কি হবে, আর ভেক্টর মানে লব্ধি, যেহেতু আগের পেজেই আগের স্লাইডেই পড়লাম। তো আমরা কি দেখতেছি যে পি বাই সাইন বিটা কিউ বাই সাইন আলফা এট দ্য সেম টাইম, তাহলে কি বাহুর বিপরীতে কোনটা নিব? আর তোমরা যারা সাইন সূত্র জানো তারা তো জানোই, তোমাদের আর কি বলবো। তো তোমাদের জন্য এই যে সূত্রগুলো মার্ক করে দিলাম। আসলে ভাইয়া এই জিনিসগুলো চাইলেও এখন আমি তোমাদের ডেরিভেশন করে দেখানোর মানে সময় নেই আর কি, দেখাতে পারছি না। এই জন্য খুবই খুবই দুঃখিত। তো আসলে আমরা এখন দেখবো যেটা, সেটা হচ্ছে লম্বাংশ উপপাদ্য। আমরা যত তাড়াতাড়ি যত ফাস্ট যাইতে পারি এই বিষয়গুলো তত ফাস্ট চলে যাব। তো এখন দেখো এখানে একটা বিষয় তোমাদের দেখাই, সেটা হচ্ছে এটাকে যদি ও বিন্দু ধরি, এটাকে, আচ্ছা ঠিক আছে, হচ্ছে তোমাদেরকে এটা যদি থিটা ধরি, আচ্ছা এটাকে থিটা ধরলে আমি তাহলে এটাকে কর ধরবো, উম, না এটাকে আলফা ধরি, তাহলে প্রচলিত ধারণার সাথে মিলে যাবে। এটাকে আলফা ধরি, এটাকে থিটা ধরি, আর এটাকে ধরি কত ধরবো, বিটা ধরবো। তাহলে যে বিষয়টা হয় দেখো যারা, এখানে ধরো একটা ভেক্টর পি ভেক্টর, ও আচ্ছা এটাকে যদি পি ভেক্টর, আচ্ছা এটাকে আগে মার্ক করি, লব্ধি ভেক্টর ধরতেছি এটাকে আর ভেক্টর, আর নীলটা ধরলাম পি ভেক্টর, আর উপরের যে সবুজটা আছে এটাকে ধরলাম কিউ ভেক্টর, ঠিক আছে? তো এখন দেখো আমরা যে কাজ করব সেটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, লম্বা অংশ নিয়ে পাই, এই জিনিসটা লিখে নিবো আর কি, প্রত্যেক লাইনের ক্ষেত্রে এই জিনিসটা লিখে নেবো। তো এখন দেখো আমরা এক্স অক্ষ বরাবর যদি লম্বাংশ নেই তাহলে লব্ধির লম্বাংশ কি হবে, আর কস থিটা, রাইট? তাহলে এখানে পি এর কি হবে, আর কস থিটা, তাহলে আর কস, সরি আলফা হবে। এট দ্য সেম টাইম কিউ এর ক্ষেত্রে কি হবে, পি, সরি কিউ, কস বিটা, এটাই তো, তাই না? তারপরে কি হবে, ওয়াই অক্ষ বরাবর লম্বাংশ নিয়ে পাই আর কি, তাহলে আর সাইন থিটা, তাহলে কি হবে পি সাইন আলফা, তাহলে কি হবে কিউ সাইন বিটা, এই তো না? তাহলে আমরা যখন লব্ধি নির্ণয় করতে যাব এই জিনিসটা, এই প্রসেসটা তোমরা একটু দেখে রাখো আর কি। টাইপ অফ মুখস্থ হয়ে গেছে অলরেডি আমি বিশ্বাস করি, যদি না হয়ে থাকে বিষয়টা দেখে নাও। তাহলে এখানে কি আসবে, কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, আর এখানে কি আসবে, এখানে আসবে হচ্ছে পি কস থিটা প্লাস কিউ কস বিটা হোল স্কোয়ার প্লাস পি সাইন থিটা প্লাস কিউ সাইন থিটা হোল স্কোয়ার, রাইট? তাহলে এখানে যেটা আসবে আর এর মানটা এখানে আমরা পেয়ে যাবো, এটা হচ্ছে লব্ধি। তারপরে দেখো ভাইরা আরেকটা জিনিস তোমাদের এখানেই দেখিয়ে দিই, সেটা হচ্ছে যে আমাদের কোণ নির্ণয়। আমরা তো লব্ধির মানটা নির্ণয় করলাম, এখানে দেখো কোণ নির্ণয় দেখিয়ে দিই। তাহলে কোণ নির্ণয়ের জন্য কি করবো আমরা, 2 ভাগ 1 করবো, তাহলে কি হবে, আমরা ট্যান পাবো।
আচ্ছা, আমরা 1/2 করলে কি পাবো? কট পাবো। তো এখন বিষয়টা ওরকম না যে ট্যানই নিতে হবে। উম, এটা আসলে তোমাদের ইচ্ছা, কিন্তু আমরা যেহেতু সাধারণত ট্যান নিয়ে কাজ করতে অভ্যস্ত, সেই জন্য নিলাম আর কি। তো এখানে দেখো তো, এখানে এই যে সাইনের বিষয়টা উপরে চলে যাবে আর কসের বিষয়টা নিচে আসবে। আমি আর লিখে দেখালাম না, তোমরা আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। তো দেখো ভাইয়া, তোমাদেরকে হুম হুম হ্যাঁ, অনেকটুকু তো কাভার করলাম। তো এখন আসো আমি তোমাদেরকে একটু গাইডলাইন দেওয়ার চেষ্টা করি, আর তোমাদের জন্য একটু অ্যানাউন্সমেন্ট রয়েছে। সবকিছু মিলে এই জিনিসটা যে ক্যালকুলেটর ইজ অ্যান অ্যাসেট ফর আস। দেখো ভাইয়া, আমি তো রিসেন্টলি অ্যাডমিশন ফেজ ক্লিয়ার করে আসলাম আলহামদুলিল্লাহ। তো এখন তোমাদের জন্য, তোমরা ছোট ভাই হিসাবে তোমাদের জন্য একটি সাজেশন হয়, বর্তমান বাজারে ইঞ্জিনিয়ারিং ছাড়া যদি তুমি প্রেপ নাও, ইঞ্জিনিয়ারিং ছাড়া যদি তুমি প্রেপ নাও ভাইয়া, তাহলে আসলেই জিনিসটা সো টাফ, সো টাফ, সো টাফ। আমি আমার অসংখ্য মানে মেডিকেল ফ্রেন্ডদের দেখেছি, যারা যা আমি আমার অসংখ্য মেডিকেল ফ্রেন্ডদের দেখেছি, মনে করো মেডিকেল অ্যাসপারেন্ট ছিল সোল। তো তাদের হয়েছে কি, কোনো কারণে মেডিকেলে হয়তো বা মিস করেছে, কিন্তু মেডিকেলে মিস করার কারণে তাদের এখন আর কোথাও হয়নি। আর তাদের ইঞ্জিনিয়ারিং সম্বন্ধে আইডিয়াও ছিল না, বা ওই টাইপের ম্যাথটা তত সলভ আউট করতো না। তো তারা এখন প্রচুর সাফার করেছে ভাইয়া। বিশেষ করে সাস্টে, তারপরে আর কোথায় বলবো, ঢাবিতে। ঢাবিতেও কিন্তু এখন কোশ্চেন প্যাটার্ন অনেক আপডেটেড। আসলে ভাইয়া মেডিকেল প্রেপ নিয়ে ঢাবিতে ভালো করা এখন করতে পারে, অনেকেই করতে পারে, কিন্তু আসলে বিষয়টা অনেক টাফ হয়ে দাঁড়িয়েছে ভাইয়া। তো এই জন্য তোমাদেরকে আমি বলবো যে তোমরা অবশ্যই ইঞ্জিনিয়ারিং প্রেপ নেওয়ার ট্রাই করবো। হ্যাঁ, দেশে অবশ্যই ডাক্তার প্রয়োজন আছে, অবশ্যই ডাক্তার হবা তুমি, কিন্তু একাডেমিক লাইফে অবশ্যই ট্রাই করবে যেন ইঞ্জিনিয়ারিং এর মতো পড়ালেখা করো। আর পরে গিয়ে হয়তো মনে করো যে যে কেরিয়ার সুইচ করলা সেই অনুযায়ী করবা, এটা তো বিষয় না। পরে গিয়ে যদি দেখো যে না, আমার জন্য ভার্সিটি বেস্ট, তাহলে ভার্সিটিতেই গেলাম, এটা তো আসলে কোনো প্রবলেম না। কিন্তু আমি তোমাদের বলতে চাচ্ছি যে ইঞ্জিনিয়ারিং পেপার নিবা, না হলে আসলে ভাই এখন বোর্ড কোশ্চেনও আসলে খুবই টাফ বলবো না, কিন্তু ভালোই করতেছে আর কি, আগের মতো আর পদ বাঁধা বোর্ড কোশ্চেন হচ্ছে না। যাই হোক, তো ভাইয়া দেখো এখন তোমাদের আরেকটা অ্যানাউন্সমেন্ট রয়েছে, যে আমাদের এই জার্নি বিয়ন্ড সায়েন্সের পক্ষ থেকে কিন্তু তোমাদের জন্য মেন্টরশিপ ব্যবস্থা আছে। তোমরা কি জানো কিনা, এই মেন্টরশিপ নিয়ে বলি। এই এই মেন্টরশিপ নিয়ে যদি একটু বলতে চাই, তাহলে যে বিষয়টা বলি যে অ্যাডমিশনের সময় হয় কি, যে মেন্টরশিপিং বা একজন মেন্টরের আন্ডারে থাকলে লাইফটা অনেক ইজি হয়ে যায়। তোমার মেন্টর যেটা বলবে ডু, তুমি বলবা ডান। তুমি যদি এই কাজটা করতে পারো, তাহলে ধরে নেবে যে তোমার অর্ধেক অ্যাডমিশনই ডান হয়ে যাবে। আহ, আমরা হয়তো মনে করি যে কি দরকার, কিন্তু বা যে মেন্টরশিপের আন্ডারে ছিল, তাকে যদি জিজ্ঞাসা করো, তার লাইফ তোমার থেকে না হলেও 50% ইজি হয়ে গিয়েছিল। তো আর কি, তোমাদের ডিসিশন, তোমরা দেখতে পারো চাইলেই। আহ, আসো আমি তোমাদের এখন একটা জিনিস দেখাই, যে ক্যালকুলেটর ইজ অ্যান অ্যাসেট এখানে কেন বলছি। তোমরা যারা ইঞ্জিনিয়ারিং প্রেপ নিবা, তোমরা তো জানোই যে ক্যালকুলেটর ছাড়া, মানে অলরেডি হয়তো বুঝে গিয়েছো যে ক্যালকুলেটর ছাড়া আসলে এই সময়ে ইঞ্জিনিয়ারিং প্রেপে টিকা খুবই মুশকিল। তো দেখো, ধরো এরকম একটা ম্যাথ রয়েছে, তো এই ম্যাথটা যদি আমি তোমাকে সলভ করতে বলি, তুমি হয়তো অনেকভাবে করতে পারবা। তো এই জিনিসটা আমি যদি ক্যালকুলেটর দিয়ে করতে বলি, তাহলে যাদের কাছে সিডাব্লিউ আছে, আমি তাদেরকে শুধু দেখাতে পারছি, কারণ আমি সিডাব্লিউ ইউজ করেছি। তো বাকিগুলো আসলে সম্বন্ধে ততটা আমার আইডিয়া নেই, আমি এসএসসি থেকে সিডাব্লিউ ইউজ করেছি। তো যাই হোক, তো ক্যালকুলেটরে কমপ্লেক্স মোডে যাবা, কমপ্লেক্স মোডে গিয়ে এই যে এই জিনিসটা একটু এক্সপ্লোর করলেই তুলতে পারবা। তো দেখবা যে এই জিনিসগুলো না ডিরেক্ট করা যায়। যেখানে তোমার অনেক ফ্রেন্ড হয়তো মনে করো লম্বাংশ উপপাদ্য দিয়ে করবে, বা কেউ কেউ ত্রিভুজ উপপাদ্য দিয়ে করবে, কেউ কেউ বহুভুজ দিয়েও করা যাবে, সমস্যা নেই। এক একবার জন এক একবার লামি দিয়ে করবে, এক একজন এক একভাবে করবে, যদিও এটা লামি দিয়ে হবে না। তো এক একজন এক একভাবে করবে, আর তুমি জাস্ট ক্যালকুলেটরে বসিয়ে অ্যান্সার বের করবা। তো কোনটা বেশি ইফেক্টিভ? অবভিয়াসলি ক্যালকুলেটর বেশি ইফেক্টিভ। তো তোমাদেরকে আইডিয়া দিলাম আর কি। চলো এখন আমরা একটা ম্যাথ সলভ করবো। এই ম্যাথটা ভালো একটা ম্যাথ আর কি। তো এই ম্যাথটা সলভ করব এবং তোমাদের কিছু ট্রিক্স শিখিয়ে দিব। দেখো এখানে
এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে আগে আমরা ডায়াগ্রামটা একটু নিব। তিনটা ভেক্টর পি মাইনাস কিউ, তারপরে ধরা হয়েছে পি, তারপরে ধরা হয়েছে পি প্লাস কিউ। যেহেতু বলছে যে একটি সমতলে থাকে সমান কোণে থাকে, তো অবভিয়াসলি আমাদের এটা 120 ডিগ্রি হতেই হবে, মানে এটা হতে আসলে বাধ্য আর কি। তো এটা যদি 120 ডিগ্রি না হয় তাহলে এটা কখনোই সমান হবে না। এটা 120 ডিগ্রি হলে এটা 120 ডিগ্রি হবে, যাই হোক। তো এখন দেখো ভাইরা, এখানে যে বিষয়টা দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে আমাদেরকে লব্ধির মান ও দিক নির্ণয় করতে বলছে। তো দেখো, এখন আমরা যে কাজটা করবো, তোমাকে আমি দেখাবো এ দিয়ে আর কি, লম্বাংশ উপপাদ্য দিয়ে। তো এখানে দেখো আর কস থিটা ইকুয়াল কি আছে, পি মাইনাস কিউ কস 0 ডিগ্রি। হ্যাঁ তোমাদেরকে, আচ্ছা ঠিক আছে, পি মাইনাস কিউ কস 0 ডিগ্রি, তারপরে পি কস 120 ডিগ্রি, তারপরে কত হয় পি প্লাস কিউ কস কস কত 240 ডিগ্রি, রাইট? তাহলে এটা 1 নম্বর ইকুয়েশন। তো এইটা সলভ করে হয়তো আমরা এরকম পাবো যে 3q/2 আর কি, এটা মেবি এরকম আসবে। একটু চেক করে নিবা, আমার ভুল হলে আমাকে মানে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা আর চেক করে নিবা বিষয়টা। দেখো এখানে আমরা পি মাইনাস কিউ কস 0 ডিগ্রি লিখতে পারি, কিন্তু আলটিমেট সাইন 0 ডিগ্রি লিখতে পারি, কিন্তু পি মাইনাস কিউ সাইন 0 ডিগ্রি মানে কত, 0। তো এই জন্য আমরা আসলে বিষয়টাকে স্কিপ করে যাবো। এটা বলা যায় স্মার্টনেস, তবে বোর্ড পরীক্ষায় আবার লিখলে ভালো, তবে আমি বলবো না লিখলে প্রবলেম হবে। তো আমরা এটা লিখবো। আশা করি বুঝতে পারছো। তো 240 ডিগ্রি, যাই হোক। তো এখানে বিষয়টা দাঁড়াবে এরকম, √3/2 কিউ আর কি। তো এখান থেকে যে জিনিসটা দাঁড়ায় সেটা হচ্ছে যে x² 2 স্কোয়ার করলে আমরা লব্ধির মানটা পাবো হয়তো এরকম, √3 × কিউ, এরকম আসবে আর কি। বিষয়টা বুঝতে পেরেছো? না তোমরা হিসাবটা ভুল করে দেখবা, এরকমই আসার কথা। তো তোমাদেরকে এখানে আমি কিছু ট্রিক্স শিখে দেবো। আচ্ছা, লব্ধির মান যখন নির্ণয় করবা তখন আমরা কোনও বলতে পারি, যেহেতু মান বলা আছে তো আমি কোনটা নির্ণয় করলাম না আর কি। তো এই মান নির্ণয়ের জন্য একটা শর্টকাট ট্রিক্স দেখিয়ে দিই। এই জিনিসটা হেল্প করবে, ভালোই হেল্প করবে। এই শর্টকাটটা কি, দেখো পি মাইনাস কিউ, পি আর পি প্লাস কিউ। এখানে যদি দেখো একটা জিনিস, তাহলে যে এইটা আর এটা এটার মধ্যে সাধারণ অন্তর কত, কিউ। এটার মধ্যে সাধারণ অন্তর কত, কিউ। কারণ কি, এটা একটা সমান্তর ধারা। যদি একাধিক ভেক্টর এরকম সমান্তর ধারায় থাকে তবে এর ক্ষেত্রে লব্ধিটা হয় এরকম। দেখো, লব্ধিটাকে আমরা লিখতে পারবো এভাবে, r √3 সাধারণ অন্তর। এটা বুঝতে পেরেছো? এই আর কি। তারপরে আসো পরবর্তী ম্যাথে যাই। হ্যাঁ, এইটার সত্যতা তো এখানেই বুঝতে পারছো যে √3 সাধারণ অন্তর। যাই হোক, তো এখানে আসো আরেকটা ম্যাথে যাই। এই ম্যাথটা ইম্পর্টেন্ট বলবো কিনা, কিন্তু এই ম্যাথটা অনেক ইন্টারেস্টিং একটা ম্যাথ। দেখো এইখানে যে বিষয়টা আমাদের জানতে চেয়েছে আমাদের কাছে, সেই জিনিসটা হলো এরকম যে এখানে আসলে একটা তো ত্রিমাত্রিক স্থানাঙ্ক বরাবর বিভিন্ন বল দেয়া আছে, লব্ধি বলও দেয়া আছে। তো এখানে যে বলছে লব্ধির মান ও দিক নির্ণয় করো। তো আমরা এই জিনিসটা কিভাবে করব? প্রিভিয়াস ম্যাথে আমরা তোমাদের দেখিয়েছি যে কিভাবে করা যেতে পারে। হ্যাঁ, আমরা ক্যালকুলেটর ইউজ করতে পারি অবভিয়াসলি, তবে যেহেতু বোর্ড পরীক্ষা তো হলো, তো আমরা ক্যালকুলেটর ইউজ করব না। তো তখন আমরা হয়তো ম্যানুয়ালি যে লম্বাংশ উপপাদ্য দিয়ে, লম্বাংশ উপপাদ্য। তো এই জিনিসটা আমি আর সলভ করালাম না তোমাদেরকে। তো এই জিনিসটা তো বুঝতেই পারছো যে কিভাবে কি করবো আর কত আসতে পারে। তো এখানে মেবি তোমরা অ্যান্সারটা আমি তোমাদের লিখে দিই, তোমরা বিষয়টা মিলিয়ে নিবে আর কি। যে যদি মিলে তাহলে তো বুঝলাম, আর আমি তো এটা ক্যালকুলেটারই করবো। বোর্ড পরীক্ষা হলে হয়তো বা তখন অন্যভাবে করতাম। এটা হচ্ছে অ্যান্সার আর কি। তো এটা তোমাদের পরে দিলাম না। তারপরে দেখো ভাইয়ারা, তারপরে যে বিষয়টা দাঁড়ালো সেটা হচ্ছে F3। F3 এর দিক পরিবর্তন করে বস্তুকে এক্স অক্ষ বরাবর গতিশীল করা যাবে কি না। আচ্ছা, এখানে দেখো, এখানে যে বিষয়টা তোমাদের বলা হয়েছে সেটা হচ্ছে যে
f3 এর দিক পরিবর্তন করে বস্তুটিকে x অক্ষ বরাবর গতিশীল করা যাবে কিনা। হ্যাঁ, কোনো বস্তুকে যদি x অক্ষ বরাবর গতিশীল করতে হয় তাহলে কি বুঝতেছো? তাহলে এখান থেকে আমরা একটা মানে কি বলতে পারি, সিদ্ধান্ত নিতে পারি যে যদি x অক্ষ বরাবর গতিশীল করতে হয় তাহলে সম্পূর্ণ লব্ধিটাই হতে হবে কোন দিকে, x অক্ষ বরাবর। তার মানে কি y অক্ষ বরাবর লব্ধি শূন্য। তার মানে কি r sin থিটা কত হবে, শূন্য। রাইট। আচ্ছা, দেখো এখন, এখন যদি r sin থিটা শূন্য হতে হয় তাহলে আমাদের হাতে কি আছে? তো এখন যেহেতু বলছে যে দিক পরিবর্তন করে, শুধু f3 এর দিক পরিবর্তন করার কথা বলছে, এই যে f3 এর দিক পরিবর্তন করার কথা বলছে, রাইট? তো এখানে আমরা যে কাজটা করতে পারবো সেটা হলো এরকম। হুম, তোমাদেরকে একটা জিনিস দেখাই। আচ্ছা, ওইভাবে দেখালে আসলে একটা বড় হবে, জাস্ট এমনি মানে আইডিয়া নেওয়ার জন্য। এই ম্যাথটা, এই জিনিসগুলো কিন্তু পরীক্ষায় লিখবে না। আর ওয়াই বা আর সাইন থিটা ইকুয়াল কি হবে, এইট সাইন কত, 8 sin 70 ডিগ্রি, তারপরে হবে 5 sin 150 ডিগ্রি, এরকমই তো। তারপরে কত হবে, 10 sin 305 ডিগ্রি, রাইট? বিষয়টা তো এরকম না? তো এখন দেখো, এখানে যেহেতু আমাদের জাস্ট কোণ পরিবর্তন করতে বলছে, তো এখানে হয়তো অ্যান্সারটা আসতে পারে এরকম 1826। মানে এটা কি জিরো হচ্ছে? জিরো হবে না। তো আমাদেরকে আলটিমেটলি করতে হবে কি, এই জিনিসটাকে জিরো বানাতে হবে। জিনিসটাকে জিরো বানাতে হবে, দেন জিরো বানানো আমাদের কাছে ভেরিয়েবল হবে তখন এই যে এখানে এটাকে আলফা ধরতে হবে আর এই জিনিসটা ইকুয়াল জিরো হবে। তো এভাবে যদি আমরা করি যে, তাহলে দেখো, এখন আমরা যদি ম্যাথটা সলভ করতে যাই তাহলে কিভাবে করবো, আর সাইন থিটা ইজ ইকুয়াল কত ধরবো, জিরো। জিরো ইজ ইকুয়াল কত, ওই যে এই জিনিসটা 8 sin 70 ডিগ্রি প্লাস কত, 5 sin 150 ডিগ্রি প্লাস কত, 10 sin আলফা, রাইট? তো এখান থেকে আলফার মানটা ইজিলি এসে যাবে, কত আসবে জানো? আলফার মানটা মেবি আসবে ম্যাথ ইরোর, যদি আমি ভুল না হয়ে থাকি। আলফার মানটা ম্যাথ ইরোর আসার কথা। তার মানে কি বুঝতেছো? এখন তোমরা এক কাজ করবা, বিষয়টা হচ্ছে ম্যানুয়ালি হিসাব কিতাব করে দেখবা যে আসলে কত আসে। তোমরা আসলে বিষয়টা ম্যানুয়ালি হিসাব কিতাব করে দেখবা, এটা আলটিমেটলি ম্যাথ এররই আসবে। তার মানে যে বিষয় দাঁড়াবে সেটা হচ্ছে যে না, যাবে না। কোশ্চেন করা হয়েছে কি, জাস্ট এর দিক পরিবর্তন করে বস্তুকে এক্স অক্ষ বরাবর গতিশীল করা যাবে কিনা। অ্যান্সার হলো না, যাবে না। তো এই হলো ভাইয়া বিষয়, যে জাস্ট দিক পরিবর্তন করলে হবে না, তা আমাদেরকে কি করতে হবে তাহলে, জাস্ট দিক না, মানও পরিবর্তন করতে হবে। তো দেখো পরবর্তী ম্যাচে আমাদের কি বলা হয়েছে, যে বস্তুটি স্থির রাখতে, ও আচ্ছা এটা তো গতিশীল, এটা আলাদা যদি, কিন্তু ওই ম্যাথটাতে আমরা এভাবে বলতে পারতাম যে কত করলে, মানে মান কত করলে দেন একটা মানও বের করা যেত অবভিয়াসলি। যাই হোক, তো এখানে যেহেতু বলছে যে বস্তুকে স্থির রাখতে f3 এর দিকের পরিবর্তনই যথেষ্ট নয়, ব্যাখ্যা করো। তো এখানে আসলে ওই সেম ভাবেই করবা। তো এখানকার লজিকটা জাস্ট তোমাদের ধরিয়ে দিই আমি। এখানকার লজিকটা কি হবে, এখানকার লজিকটা হবে এরকম যে লব্ধি আর ইকুয়াল জিরো ধরতে হবে, কারণ স্থির। যে দেখো স্থির, তার মানে কি হবে, আর ইকুয়াল হবে জিরো। আর আর ইকুয়াল জিরো মানে কি, আর এক্স বা আর কস থিটা ইকুয়াল কত, জিরো। আর ওয়াই কত, মানে জিরো। তো এইভাবে যদি দুইটা মানে ইকুয়েশন আসতেছে আমাদের, এই জিরো ওয়ালা দুইটা ইকুয়েশন আসবে। তো এই জিরো ওয়ালা দুইটা, মানে যদি জিরো ধরো আর কি, আর যদি জিরো হয়, তো জিরো ওয়ালা দুইটা ইকুয়েশন আসবে। দুইটা ইকুয়েশনের মাধ্যমে হয়তো বা দেন আমরা কিন্তু মানে একটা লাইন লিখেই দিই। এই লাইনটা লিখে না দিলে তোমরা হয়তো বুঝবে না। আর cos 70 ডিগ্রি, আমি কিন্তু জাস্ট এই লাইনটাই লিখে দেবো, আর কিছু করবো না। কারণ এই ম্যাথ গুলো একটু ব্রেন টিজার ম্যাথ, তো আসলে মানে একটু ইউনিক টাইপের আর কি। ব্রেন টিচার বললাম, এটা সবাই পারবে না পরীক্ষার হলে অ্যাটলিস্ট, হয়তো বা বাসায় ট্রাই করতে দিলে পারবা, পরীক্ষার হলে পারলে একটু ডিফিকাল্ট হয়ে যাবে। তো এখানে যে জিনিসটা দাঁড়াবে সেটা হচ্ছে f3 প্রাইম কজ আলফা ইজ ইকুয়াল একটা মান পাবা, অ্যাট দ্য সেম, এটা ওয়ান, সেম টাইম তোমরা পাবা হচ্ছে f3 প্রাইম সাইন আলফা ইজ ইকুয়াল একটা মান পাবা, ওইটা হবে 2 নম্বর ইকুয়েশন। তো এখানে ওই আর কি উভয়কে বর্গ করবা, x² + 2² এভাবে করে তোমরা তো f3 প্রাইমের মানটা ইজিলি বের করে ফেলতে পারবা।
আর F3 প্রাইমের মানটা যখনই বের করতে পারবে তখন অবভিয়াসলি আলফার মানটাও পাবা। আলফার মানটা কিভাবে বের করে এটা তো আর বলা লাগবে না। তো এই হলো বিষয় আর এই ম্যাথটা ভালো একটা ম্যাথ। তো অবভিয়াসলি আমার রিকমেন্ডেশন থাকবে যে তোমরা এই ম্যাথটা মাস্ট দেখার। তো এটা দিতে হলো লাগলো না, এই জিনিসটা আমি তাহলে পরে ডিলিট করে দেবো, না এখন ডিলিট করে দিই, পরে আর মনে থাকবে না। তো আসো ভাইয়েরা, তাহলে আমরা একটা অনেক বড় জার্নি পার করলাম। এখন আমরা আসবো কিছু নদী নৌকায়। আচ্ছা, নদী নৌকার ক্ষেত্রে তোমাদের জন্য একটা সুখবর বা গিফট বলতে পারো। এই যে দেখো, তোমাদের জন্য একটা লাইফ সেভিয়র রয়েছে। এই জিনিসটা তোমরা অবভিয়াসলি পরীক্ষা আগের রাতে রিভাইজ দেওয়ার জন্য দেখতে পারো। তো আমরা, হ্যাঁ, এখন আসো আমরা শুরু করি। যে বিষয়টা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে নদী নৌকার ম্যাপ। তো দেখো, নদী যদি এটাকে ধরি আমরা, মানে ইন জেনারেল কেস আর কি, নদী নৌকার ম্যাপ তো চারটা প্রকারে ভাগ করতে পারি আমরা। তো আমি তোমাদের চারটা প্রকারই দেখাবো, তারপরে ওই জেনারেল করে দুটা প্রকার দিয়ে কাজটা সেরে দিতে পারবো। আর এই বিষয়ে আমরা হয়তো সবাই আইডিয়া রাখি, বাট কি বলবো, এই বিষয়ে আসলে শুরুর দিকে সবারই মানে ডোপামিন বেশি থাকে। তো তো শুরুর দিকে সবাই মনে করো এই চ্যাপ্টারটা বলো বা এই নদী নৌকার উপর পিএইচডি করে ফেলি, কিন্তু একটা সময় গিয়ে আবার প্র্যাকটিসের অভাবে হয়তো বা ভুলে যেতে পারি আর কি। আমার ক্ষেত্রে যেটা হয়েছিল। তো আমার অবশ্য বেসিকটা মোটামুটি ঠিক ছিল, তো আলহামদুলিল্লাহ এই কারণে আমার খুব একটা প্রবলেম ফেস করছি বলবো না। তো যাই হোক, দেখো এটা যদি নদী হয়, তো আমরা এটা কি করলাম, আচ্ছা ঠিক আছে, এটা নদী নিয়ে একটু আইডিয়া দিলাম যে এটা স্রোতের বেগ ধরবো সাধারণত, এটা ধরবো নৌকার বেগ, এটা ধরবো এই যে দূরত্বটা, সরণ আর কি, দূরত্ব না সরণ। আর এটা হচ্ছে তোমার নদীর প্রস্থ। আর ডাব্লু কি, লব্ধি বেগ। এই যে ডাব্লু হচ্ছে লব্ধি বেগের অ্যাঙ্গেল, স্রোতের সাথে লব্ধি বেগের অ্যাঙ্গেল। আর এটা হচ্ছে পার বরাবর দূরত্ব। আচ্ছা ঠিক আছে ভাই, দেখো এখন তোমাদের আমি যে বিষয়টা নিয়ে আইডিয়া দেবো সেটা হচ্ছে সূক্ষ্মকোণ নদীর পার। নদী আমরা পার করতে পারি মূলত দুই ভাবে, সরি তিন ভাবে: সূক্ষ্মকোণে, স্থূলকোণে, সমকোণে। এটা হচ্ছে তিনটা প্রকার, রাইট? তো এই তিন প্রকার থেকেই তোমাদের মেইনলি হিসাব কিতাব শুরু হবে। দেখো সূক্ষ্মকোণে নদী পার, সূক্ষ্মকোণে নদী পাড়ে যদি হিসাব কিতাব করতে যাই, তাহলে যে জিনিসটা দাঁড়াবে সেটা হলো, দেখো এখানে তো চিত্রটা আসলে কনভার্টেড হয়ে গিয়েছে একটু, এরিয়া নিয়ে চিত্রপাট করতে হবে তাহলে আমার জন্য বোঝার সুবিধা। দেখো এটা যদি প্রস্থ ডি হয়, যেহেতু সূক্ষ্মকোণে নদী পার করব, তাহলে অবভিয়াসলি সূক্ষ্মকোণেই রওনা দিব। তাহলে এটা হবে বি ডাব্লিউ, এটা হবে স্রোতের বেগ, এই তো না? তাহলে এই যে ডাব্লিউ, এটা যদি থিটা ধরি তাহলে এখানে তো এই জিনিসটাকে বলতে হবে আলফা। কোনো সমস্যা নেই। তাহলে এটা হচ্ছে পার বরাবর দূরত্ব এক্স। এখন দেখাবে আমি, এখন তোমাদের যে জিনিসটা দেখাতে চাচ্ছিলাম সেই জিনিসটা হলো এরকম, যে নদী পাড়ি দেওয়ার সময় আমরা এই জিনিসটা নিয়ে কাজ করবো যে নদী পাড়ি দেওয়ার সময়, তো টি ইজ ইকুয়াল কি জানি আমরা, দূরত্ব বাই বেগ। টি ইজ ইকুয়াল দূরত্ব বাই বেগ। আচ্ছা, বেগ জিনিসটা আবার কি জানো, যেই ওই দূরত্ব বরাবর বেগ নিতে হবে কিন্তু। আমি জানি না ব্যাকগ্রাউন্ড থেকে কোনো নয়েজ আসছে কিনা, যদি কোনো নয়েজ এসে থাকে তাহলে আমি আন্তরিক করে দুঃখিত। তো পার বরাবর দূরত্ব লিখতে পারি, পার বরাবর দূরত্ব বাই পার বরাবর বেগ। সেটা বুঝতে পারছো আশা করি। তারপরে এই জিনিসটাকে এভাবেও লিখতে পারি, প্রস্থ বাই প্রস্থ বরাবর বেগ। এখন আসো এই জিনিসটা আমরা ডিটেলে বুঝবো আর কি, যে এই জিনিসটা আসলে হয় কি। দেখো এখানে যদি লম্বাংশ উপপাদ্য নেই, তাহলে এই জিনিসটাকে যদি এক্স অক্ষ ধরি, এই জিনিসটাকে যদি এক্স অক্ষ ধরি তাহলে এই জিনিসটাকে আমরা কি বলতে পারবো, এই জিনিসটাকে অবভিয়াসলি ওয়াই অক্ষ বলতে পারবো। তো এখানে দেখো এক্স অক্ষ বরাবর যে হিসাবগুলো দাঁড়াবে সেগুলো হচ্ছে ডাব্লু কস থিটা। কারণ কি ডাব্লু এখানে আমাদের লোড দিই, ডাব্লু কস থিটা ইকুয়াল কি ইউ কস 0 ডিগ্রি, মানে ইউ, হ্যাঁ ইউ কস 0 ডিগ্রি মানে কি অবভিয়াসলি ইউ, দেন কি আসবে,
দেন আসবে ভি কস 90 ডিগ্রি, রাইট? ইউ আর দ্যাট, সরি 90 ডিগ্রি তো না, ভি কস আলফা আসবে। তো এখানে তো ভি কস আলফা আসবে, ঠিক আছে। তো এট দ্য সেম টাইম এটা যদি 1 নম্বর ইকুয়েশন হয়, ওয়াই ইকুয়াল কি বলতে পারবো, ডাব্লিউ সাইন আলফা, ডাব্লিউ সাইন থিটা। তো ইউ সাইন 0 ডিগ্রির মান কত? ইউ সাইন 0 ডিগ্রি। তো আলটিমেটলি এই জিনিসটাকে আমরা তো বলতে পারবো 0। তারপরে কি বলবো? তারপরে বলবো যে ভি সাইন আলফা। তো আলটিমেটলি এখানে কি দাঁড়ালো, যে ডাব্লিউ সাইন থিটা ইজ ইকুয়াল ভি সাইন আলফা, রাইট? ডাব্লিউ সাইন থিটা ইজ ইকুয়াল কি ভি সাইন আলফা, এটাই তো দাঁড়াবে, তাই না? হুম। তো এখানে আলটিমেটলি কি পেলাম, তাহলে এখানে পেলাম যে ডাব্লিউ কস থিটা ইজ ইকুয়াল ইউ প্লাস ভি কস আলফা। তো ঠিক আছে। তো আমরা এই জিনিসটা এখানে ইনপুট দিতে পারি যে পার বরাবর বেগকে আমরা কি বলবো, পার বরাবর বেগকে আমরা বলতে পারি ডাব্লিউ কস থিটা। আর এট দ্য সেম টাইম নদীর প্রস্থ বরাবর বেঁকে কি বলতে পারি, নদীর প্রস্থ বরাবর বেঁকে বলতে পারি ডাব্লিউ সাইন থিটা, এটাই। আচ্ছা দেখো, তারপরে এখানে আমরা আরেকটা কাজ করতে পারি এখন। তোমাদের জন্য এই সূত্রগুলোকে আমি একটু সাজিয়ে দিই এখানে। দেখো, টি ইজ ইকুয়াল কি এস বাই ডাব্লিউ, তারপরে কি বলতে পারবো, এক্স বাই ডাব্লিউ কস থিটা। কিভাবে বলতে পারছি এই জিনিসটা আশা করি বুঝতে পারছো। তারপরে কি বলতে পারবো, ডি বাই ডাব্লিউ সাইন থিটা। বুঝতে পারছো? এটাই জাস্ট, এই যে এতটুকুই জাস্ট মনে রাখবা, এই এতটুকু মনে রাখলেই ডান। তারপরে আসো আমরা কি দেখলাম, সূক্ষ্মকণে দেখলাম, এখন দেখবো স্থূলকোণ। স্থূলকোণ যদি আমরা নদী পার দিয়ে দিতে চাই, তাহলে দেখো নদীটা যদি এরকম হয়, তাহলে এটা হবে প্রস্থ ডি। তো স্থূলকোণ যদি পার দিতে চাই, তাহলে এই বরাবর রওনা দিতে হবে, এই বরাবর ইউ এটা যদি ইউ হয়, এটা যদি ভি হয়, দেন একটা কাজ করতে পারি, সেটা হলো যে হ্যাঁ দেখো, আসলে ভাই আমি একটু বাইরে গিয়েছিলাম, যে নয়েজটা আসলে করতে গেছে। তো যাই হোক, তো আমরা একটু অ্যাডজাস্ট করে নিব ভাইয়া, নয়েজটা আমারও প্রবলেম করতেছে। এটাকে যদি ডাব্লিউ ধরি, আচ্ছা ঠিক আছে, এটাকে থিটা ধরলাম, এটাকে ধরলাম আলফা। তো এখন দেখো ভাইরা, যে জিনিসটা দাঁড়াবে সেটা হচ্ছে যে এই যে ভিটাকে আমরা এখানে কানেক্ট করে দিতে পারি, তাহলে এইটা হবে ইউ, আর এটা হবে কি ভি। তাহলে এই ডাব্লিউটা এই বরাবর নিতে পারি। আচ্ছা যাই হোক, শুধু স্থূল কোণ হিসাব করছি, তো ওটা আমাদের মতো নেসেসারি না। তো আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এই জিনিসটাকে ওয়াই অক্ষ ধরে নিলাম, এই জিনিসটাকে এক্স অক্ষ ধরে নিলাম। তাহলে আমরা এখানে ইজিলি বলতে পারবো যে এক্স অক্ষ বরাবর যে হিসাব কিতাব সেটা হচ্ছে যে ডাব্লিউ কস থিটা ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি কস আলফা, রাইট? ওই আগের মতোই আর কি। এখানেও আমরা ইজিলি বলতে পারবো ডাব্লিউ সাইন থিটা ইজ ইকুয়াল কি বলতে পারবো, জাস্ট ভি সাইন আলফা। কিভাবে আসবে, আগের পেজে তো দেখিয়েছি। তো যাই হোক, তাহলে এখানে আমরা কি পাচ্ছি, টি ইজ ইকুয়াল পথ বাই পথ বরাবর বেগ, পথ বাই পথ বরাবর বেগ, এতটুকু। তো এখানে যে জিনিসটা দাঁড়াবো সেটা হচ্ছে যে এক্স বাই ডাব্লিউ, জিনিসটাকে বলতে পারি যে এক্স বাই ইউ প্লাস ভি কজ আলফা। তারপরে এই জিনিসটাকে আবার বলতে পারি ডি বাই ভি সাইন আলফা। এই যে এই জিনিসটা আমরা অবভিয়াসলি মাথায় রাখার ট্রাই করবো ইনশাল্লাহ। তো এখানে আরেকটা জিনিস তোমাদের দেখিয়ে দিই, সেটা হচ্ছে যে এখানে যদি এস হয়, এটা যদি ডি হয়, তাহলে এই যে এই দূরত্বটাকে তো আমরা বলতে পারি এক্স, তাই তো? তাহলে এখানে এই যে সরণটা হবে এরকম রুট অফ ওয়ান, আসলে এটা পিথাগোরাসের উপপাদ্যটা এখানে থাকবে আর কি, এটা বুঝতে পারছো? তো এখানে তোমাদের জন্য আরেকটা জিনিস আমি দেখিয়ে দিই, তাহলে বিষয়টা ইজিলি বুঝতে পারবো। তাহলে দেখো, পার বরাবর অতিক্রান্ত দূরত্ব, পার বরাবর অতিক্রান্ত দূরত্ব এটা কিভাবে আসে দেখো দেখি ভাই। পার বরাবর অতিক্রান্ত দূরত্ব কি এক্স, এক্স ইকুয়াল কি বলতে পারি, ইউ প্লাস ভি কজ আলফা ইন্টু ডি বাই ভি সাইন আলফা। এখন যদি বলো যে ভাই এই জিনিসটা কিভাবে আসে, আমি তোমাদের বলবো একটু চোখ খোলো, ঘুম থেকে ওঠো,
ঘুম থেকে উঠে একটু দেখো যে এই লাইন দুটা থেকে কিভাবে এই জিনিসটা আসে। তারপরে আসো ভাইয়া, আমি তোমাদের এখন এখানে দুটো জিনিস দেখাবো, সেটা হচ্ছে যে সর্বনিম্ন পথে নদী পার, সর্বনিম্ন সময়ে নদী পার। তো আমাদের তাহলে এখানে আরো দুটো পেজ লাগবে। আচ্ছা, দেখো, তাহলে যে জিনিসটা দাঁড়ালো সর্বনিম্ন পথে, সর্বনিম্ন পথে। আচ্ছা, দেখো, আমরা যখন সর্বনিম্ন পথে নদী পার হতে যাব তখন এই জিনিসটাকে আমরা আরো অনেক ভাষা দিয়ে প্রকাশ করতে পারি, সেটা হচ্ছে যে প্রস্থ বরাবর, প্রস্থ বরাবর নদী পার। তারপরে এই জিনিসটাকে বলতে পারি লম্বা লম্বি, লম্বা লম্বি নদী পার। তারপরে বলতে পারি সোজাসুজি নদী পার। তারপরে বলতে পারি ঠিক বিপরীত, তারপরে বলতে পারি ঠিক বিপরীত বিন্দুতে পৌঁছানো। তো আমরা এই জিনিসগুলোকে আসলে এভাবে বলতে পারি। তো এখানে আলটিমেটলি যে জিনিসটা দাঁড়াবে সেটা হচ্ছে যে আমাদেরকে ই বরাবর নদী পার হতে হবে ডি বরাবর। তো ডি বরাবর পার হতে গেলে অবভিয়াসলি আমাদেরকে রওনা দিতে হবে ভি, এই স্থূল করেই আর কি, এটা ইউভি। তাহলে এটা আমাদেরকে এই বরাবর ডাব্লু থাকতে হবে। তো দেন স্থূলকোণ আলফা হতে হবে। তাহলে যে জিনিসটা দাঁড়াবে দেখো, এটাকে আমরা কি বলতে পারি, ইউ বলতে পারি। তাহলে পিথাগোরাসের সূত্র থেকে আমরা ইজিলি এখানে একটা জিনিস তোমাদের বলতে পারবো, সেটা হচ্ছে যে লব্ধি বেগ ডাব্লু, লব্ধি বেগটা কিন্তু ইজিলি হবে পিথাগোরাসের সূত্র থেকে বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। কিভাবে হবে বিষয়টা বুঝতে পেরেছো, যে এখানে কিন্তু সমকোণী ত্রিভুজ দাঁড়ায়, এই যে জিনিসটা সমকোণী হয়, আর এটা কিন্তু ইউ হয়, এটা ভি হয়। তো ডাব্লু ইজ ইকুয়াল, এটা তো ইজিলি চলে আসে আর কি। তো এখানে এক্স এর মানটা কত হবে, পার বরাবর অতিক্রান্ত দূরত্ব এক্স এর মান কিন্তু হবে ভাইয়া জিরো, এক্স এর মান হবে জিরো। আর এখানে সময় তো একটা থাকবেই, তারপরে থিটার মানটা দেখো, থিটার মানটা কিন্তু আসবে 90 ডিগ্রি। থিটা আসলে কি বোঝায়, থিটা বোঝায় যে লব্ধির স্রোতের সাথে লব্ধি বেগের অ্যাঙ্গেল যেটা। হুম, তাহলে এখানে আমরা টিটাকে কত লিখতে পারবো, টি কে লিখতে পারবো ডি বাই ভি সাইন আলফা। বিষয়টা বুঝতে পেরেছো? তো আমি তোমাদের একটা জিনিস বুঝে বলি, যে এই যে দেখো এখানে আমরা যে কাজগুলো করেছি, এই যে বেসিকটা দিয়েছি না, এই বেসিকটা আমার কাজে দিয়েছিল উদ্ভাসের উইকলিতে আর কি, অনেক ভালো কাজে দিয়েছে। কারণ তোমরা পরে বুঝতে পারবে আসলে কারণটা কি, হয়তোবা তোমরা চিন্তা করছো যে আরে ভাই সূত্র মুখস্থ করে যাবো আর কোপ মেরে দেবে, কিন্তু বিষয়টা আসলে তেমন হয় না। সবসময় তো মানে সব কোশ্চেন প্যাটার্ন তো এক থাকে না, কোশ্চেন প্যাটার্ন একটু চেঞ্জ করে দিলে ধরা খাওয়ার চান্স থাকে, তখন আসলে তোমার বেসিক দিয়েই তুমি পার পাবা, যদি আর কি পার পাও। তো এখানে দেখো আমরা কি করব, এক্স অক্ষ বরাবর বা পার বরাবর মানে লম্বাংশ কাটিয়ে পাই। এখানে তোমাদের একটা মানে শর্টকাট প্রুফ করতেছি আর কি। তাহলে পার বরাবর লম্বাংশ কাটতে হলে কি পাবো, ইউ কস 0 ডিগ্রি মানে জাস্ট ইউ পাবো, আর ভি কস আলফা পাবো, সরি ভ্যান ভি কস আলফা পাবো। তাহলে এখানে যে জিনিসটা দাঁড়ায়, এখানে হিসাবটা এখানে জিরো আসবে, তাহলে এখানে ইউ প্লাস ভি কস আলফা আসবে। এখানে তাহলে আলফার মানটা যেটা পাবো সেটা হচ্ছে যে কস ইনভার্স মাইনাস ইউ বাই ভি। বিষয়টা এরকম আসবে কিছুটা। আশা করি তুমি বিষয়টা বুঝতে পেরেছো। আর এটা কিন্তু শর্টকাট হিসেবে এমসিকিউ, এমসিকিউ প্লাস অ্যাডমিশন, এমসিকিউ প্লাস অ্যাডমিশন ইউজ করতে পারবো। আর যদি একাডেমিকে বা এইচএসসি দিয়ে ইউজ করতে চাও তখন তোমাদের আসলে এই যে পুরো যে জিনিসটা দেখালাম পুরো জিনিসটাই তোমাদের করে দেখাতে হবে আর কি, এই জাস্ট একটুকুই। তো তারপরে আসো আমরা কি দেখলাম, সর্বনিম্ন পথে, তারপরে দেখবো সর্বনিম্ন সময়ে। আসো আমরা এখন দেখবো যে সর্বনিম্ন সময় যদি নদী পাড়ি দিতে চাই তাহলে যে কাজটা করতে হবে সেটা হলো উম, সর্বনিম্ন সময় যদি নদী পাড়ি দিতে চাই তাহলে যে বিষয়টা দাঁড়াবে, তাহলে দেখো, সর্বনিম্ন সময়ে নদী পাড়ি দিতে চাইলে কিন্তু আমরা কোনোভাবেই এইভাবে পাড়ি দিতে পারবো না। বুঝতে পারছো? আমাদেরকে তখন পাড়ি দিতে হবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, রওনা দিতে হবে আর কি। তাহলে আমরা পাড়ি দিব এই বরাবর, ইউ এটা হবে ভি, এটা হবে ডাব্লিউ,
তো দেন এটা হবে কত বি। তো এটাকে আমি তখন এস বলতে পারবো, আর এই যে এই দূরত্বটা আছে না, এটাকে এক্স বলতে পারবো। তো দেখো ভাই, এটা যদি থিটা হয় তাহলে এই জিনিসটা কত হবে, মেবি আলফা। তো দেখো ভাই, এখানে যদি বিষয়টা দাঁড়ায় তাহলে আমরা টি ইজ ইকুয়াল কিন্তু এখানেও ওই সেম সূত্রটা ইউজ করতে পারবো, ডি বাই ভি সাইন আলফা। তো এখানে যেহেতু সাইন আলফার মান 90 ডিগ্রি, তাহলে সাইন 90 ডিগ্রির মান কত, আলটিমেটলি ডি বাই ভি আসবে আর কি। এটা বুঝতে পেরেছো? এখানে আসবে আলটিমেটলি ডি বাই সাইন আলফা, যেহেতু ও আচ্ছা, আলফার মান তো 90 ডিগ্রি, তো এখানে ডি বাই ভি আসবে। তো অ্যাট দ্য সেম টাইম এক্স এর সূত্রটাও কিন্তু আসবে এইভাবেই, যে ইউ প্লাস ভি কজ আলফা ইন্টু ডি বাই ভি সাইন আলফা। তো এখানেও এখানেও যদি 90 ডিগ্রি ধরি তাহলে আলটিমেটলি কি আসবে, এটা জিরো আসবে। তাহলে ইউ ডি বাই ভি, দেখো তাহলে কি আসবে, ইউ ডি বাই ভি, এটা হবে এক্স এর সূত্র। হ্যাঁ, তাহলে এখানে লব্ধি বেগটা কি হবে একটু দেখো দেখি দাদা। লব্ধি বেগ ডাব্লিউ ইজ ইকুয়াল আসবে রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার, রাইট? হ্যাঁ, বিষয়টা বুঝতে পেরেছো। তারপরে লব্ধির দিক যদি নির্ণয় করতে চাই তাহলে বিষয়টা আচ্ছা, আমরা দিক দিক যদি নির্ণয় করতে চাই তাহলে এভাবে নির্ণয় করতে পারবো, যে থিটা ইজ ইকুয়াল ট্যান ইনভার্স ওই যে, মানে শুরুতে যে সূত্রটা দেখেছিলাম আর কি, সামান্তরিক উপপাদ্যের মাধ্যমে, সামান্তরিক সূত্র। তাহলে এই রেঞ্জটা কিন্তু এভাবে বলা যাবে। তো আলটিমেটলি কি আসবে, আলটিমেটলি থিটা ইজ ইকুয়াল আসবে ট্যান ইনভার্স ইউ ভি বাই ইউ, জাস্ট এটুকু, নাথিং মোর, নাথিং লেস, এতটুকু। তো এখানে দেখো তোমাদের একটা রিয়েলাইজেশন হতে পারে যে সর্বনিম্ন সময়ে যেতে চাইলে কি সর্বনিম্ন পথে যেতে হবে। সরি, সর্বনিম্ন সময়ে যদি আমরা যেতে চাই তাহলে অবভিয়াসলি আমরা সমকোণে রওনা দেব। আর সর্বনিম্ন পথে যদি যেতে চাই তাহলে স্থূলকোণে রওনা দেব। দেখো লিখে দিই, সর্বনিম্ন সময়, তাহলে কি হবে, সম সর্বনিম্ন সময় তাহলে হবে সমকোণ, আর সর্বনিম্ন পথ দেন হবে স্থূল কোণ। তো আসো, এখানে তো সবকিছু ক্লিয়ার। তো আমাদের এই যে লাইফ সেভিয়ার ট্রিক্সটা তোমাদের তো দিয়ে দিয়েছি, তোমরা চাইলে এতটুকু নোট ডাউন করে নিতে পারো, যারা আমাদের উম, আর কি নোট নিতে আগ্রহী না, বা কি বলবো, প্রিন্ট করতে যাদের সমস্যা, তারা এটা কাজ করতে পারো। তারপরে আসো, তোমাদের কিছু ম্যাথ, ইন্টারেস্টিং ম্যাথ দেখাবো। আসলে কি ভাইয়া, সত্যি কথা বলতে যেটা সেটা হলো যে আমি কিন্তু চাইলেও তোমাদের হিউজ সংখ্যক ম্যাথ করিয়ে দিতে পারছি না। কারণ কারণ হচ্ছে যেটা, সেটা হলো যে আমাদের হাতে সময় খুবই স্বল্প। আর আমরা তো এত সময় ধরে, মানে ওয়ান শট ক্লাসের ডিউরেশন কম রাখার ট্রাই করি সাধারণত। তো এই আর কি, তোমরা যদি আমাদের কাছে ম্যাথ সলভিং ক্লাস চাও এই চ্যাপ্টারের উপর বা যে কোনো চ্যাপ্টারের উপর, তো কমেন্ট করতে পারো, আমরা অবভিয়াসলি দেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ। তো দেখো এখানে কি দাঁড়িয়েছে, যে কোনো নৌকা কত সময় ব্যবধানে পৌঁছাবে, কোনো নৌকা কত সময় ব্যবধানে পৌঁছাবে। এখানে আসলে কি কি দেওয়া আছে এই জিনিসটা আগে তোমাকে বুঝতে হবে। এখানে যে দেওয়া আছে যে নদীটা 12 কিলোমিটার, আহ, নদীতে স্রোত আর কি, এই যে নদীটা 12 কিলোমিটার চওড়া, এতে এত বেগে স্রোত। আর দুটি নৌকা দেওয়া, কোণ দেওয়া আছে, তারপরে এই যে দেওয়া আছে হিসাব কিতাব। আচ্ছা, এটা তো দুনিয়ার ইজি ম্যাথ। এখানে আর কি চিত্র আর্ট করলেই বিষয়টা বুঝে যাবা। আমি আসলে সবকিছু সলভ করে দিতে চাচ্ছি না, কারণ এটা তো ভাই ম্যাথ সলভিং ক্লাস না, এটা হচ্ছে ওয়ান শট ক্লাস। আমি তোমাদের বেশিরভাগ যে কনসেপ্ট গুলো বুঝিয়ে দিব, আর ধরিয়ে দেবো আর কি, যে কোনটা কিভাবে করতে হবে। তো এটা কত হবে, 670 ডিগ্রি। তো আলটিমেটলি এই দুইটার মধ্যবর্তী কোণ কত হবে, 30 ডিগ্রি। এটা হয়তো এখন লাগবে না, একটু পরে লাগতে পারে। তো দেখো, যদি সময় ব্যবধান চেয়েছে তাহলে টি1 প্রথমটার ক্ষেত্রে কত হবে, ডি বাই ভি সাইন আলফা দিয়ে হিসাব করে নেবা টি1টা কত দাঁড়ায়। অ্যাট দ্য সেম টাইম টি2টা হিসাব করবা, ভি বাই, এটা যদি ভি1 ধরি আর কি, কিভাবে তো না, ভি2 সাইন আলফা 2।
তো T1 যেটাকে ধরছি সেটা হচ্ছে, এটা যদি ভি 10 কিলোমিটার/আওয়ার ধরি, তাহলে V2 কত আসে? V2 আসে মনে হয় 7 কিলোমিটার/আওয়ার। তাহলে T1 এর মানটা মেবি আসবে 1.866 আওয়ার, আর এটা মনে হয় আসবে তারপর তোমরা একবার ক্যালকুলেশন করে নিবা, ছোট্ট ক্যালকুলেশন। তো এই আর কি সময়ের ব্যবধান কি, তাহলে ডেল টিটা হিসাব করে নিবা, T1 - T2। তারপরে যেটা আসতেছে সেটা হচ্ছে যে যদি নদীতে স্রোত না থাকে তবে 20 মিটারে মধ্যবর্তী দূরত্ব কত। হ্যাঁ, এটা একটু ইজি ম্যাথ, বোর্ডে আসার মতো আর কি, যে কোনো সময় চলে আসবে। দেখো, নদীতে এখানে একটা নৌকা, দেন এখানে একটা নৌকা, আচ্ছা, দেন মধ্যবর্তী দূরত্ব, এটাকে যদি এস ধরি, আমাদের এই এসটাই আলটিমেটলি নির্ণয় করতে হবে। তো এখানে পাচ্ছি S1, এখানে পাচ্ছি S2, মধ্যবর্তী ব্যবধান বা কোণ কত পাচ্ছি 30 ডিগ্রি, রাইট? আচ্ছা, তাহলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে যে আমাদের কাজ করতে হবে, S1 নির্ণয় করতে হবে। S1 মানে কি V1T1 বা V1T, এটা মনে হয় আসবে কত, 10 × 20/60, তাহলে আসবে 3.33। আর S2 যেটা আসবে সেটা হলো V2T, এটা মনে হয় আসবে 2.67 kN। তো এই আর কি। তো এইভাবে আমরা যেটা করতে পারি, cos 30 ডিগ্রির মানটা নির্ণয় করতে পারবো। সেটা কত হবে, 3.33 স্কোয়ার 2.67, মানে এই যে তোমাদেরকে আগে শুরুতে যে সূত্রটা দেখিয়ে দিয়েছিলাম, ওই সূত্র তো এখানে কাজে লাগাতে হবে। ওই যেটা আমরা দেখাচ্ছি কোনটা, এটা আসলে ত্রিভুজের কোসাইন সূত্র। সাইন সূত্র তো আমরা দেখিয়েছি, কোসাইন সূত্রও দেখিয়েছি, তাই না? তো এটা নির্ণয় করবা। দেখো, ওই ওই গেল ত্রিভুজের কোসাইন সূত্র, একদম শুরুতে দেখিয়েছি তোমাদের, অথবা হ্যাঁ, এই যে এই সূত্রটাই ওখানে ইউজ করছি আমরা। তো আসো আমরা জায়গায় চলে যাই। আমরা চাচ্ছি যত তাড়াতাড়ি তত ছোট ডিউরেশন ক্লাসটা শেষ করতে, কিন্তু কোনো টপিক মিস না হইতে। এই যে দেখো, আমাদের এই ম্যাথের মাধ্যমে আমরা যেটা করব সেটা হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারি ভাই, সবার খুব প্রিয় নাসিরউদ্দিন পাটোয়ারি ভাই আর আমাদের চান্দাবাজ ভাই, এই দুজনকার একটা ম্যাথ করব। যদিও এখানে চোরপুলি দিয়ে বলা হচ্ছে, তবে আমরা নাসিরউদ্দিন পাটোয়ারি ভাই আর চান্দাবাজ ভাই দিয়ে করলে আমরা একটু রিলেট করতে পারবো বেশি আর কি। দেখো, এখানে আমরা শুরুতে একটা সলভ দেখি, মজার ম্যাথ আর কি। এখানে যে বিষয়টা দাঁড়িয়েছে যে এখানে চান্দাবাজ ভাই নদীর পাড় বরাবর দৌড়াচ্ছে, চান্দাবাজ ভাই নদীর পাড় বরাবর 6 কিলোমিটার/আওয়ার বেগে যাচ্ছে। আর আমাদের নাসিরউদ্দিন পাটু ভাই আমাদের আছে নৌকাতে, তো পাটু ভাই যাচ্ছে এই দিক বরাবর 6 মিটার/সেকেন্ড বরাবর নৌকাতে। তো এখানে স্রোতের বেগটাও দেওয়া আছে। তো এখন পাটু ভাইয়ের লক্ষ্য হচ্ছে চান্দাবাজ ভাইকে ধরবে। তো এখন পাটু ভাই, আচ্ছা, তো কিভাবে ধরতে পারবে আর কি, ধরতে পারবে কিনা, আলটিমেটলি কোশ্চেন হচ্ছে যে ধরতে পারবে কিনা, কিভাবে ধরতে পারবে সেটা তো আমরা বের করবো, আর ধরতে পারবে কিনা। আচ্ছা দেখো, তো এখন এই আমরা ধরতে পারবে কিনা এটা যদি চিন্তা করতে যাই, তাহলে যে সময় পাটু ভাই এখানে যাবে সেই সময় চোরকে এখানে আসতে হবে। এই জিনিসটা যদি ঘটে, এই জিনিসটা যদি ঘটে, এক- তাহলেই আমরা আমাদের পাটু ভাই চোরকে ধরতে পারবে। অথবা আরেকটা কাজ হতে পারে যে পাটু ভাই আগে গিয়ে এখানে বসে থাকবে, পাটু ভাই আগে গিয়ে এখানে বসে থাকবে, তারপরে চোর এখানে আসবে, তাহলে পাটু ভাই ধরতে হবে। তার মানে কি, এখানে যে জিনিসটা দাঁড়াচ্ছে, পাটু ভাইয়ের ক্ষেত্রেও যেটা সময়, আর ওই চোর চাঁদাবাজ ভাইয়ের ক্ষেত্রেও যে সময়, এটা কিন্তু ফিক্সড, একদম ফিক্সড, ফিক্সড, দুজনের জন্যই সমান। তাহলে আমাদের হিসাবটা কি দাঁড়াচ্ছে, হিসাবটা দাঁড়াচ্ছে এরকম যে পাটু ভাইয়ের জন্য যদি আমরা এটাকে এক্স ধরে নিই, এই যে এই দূরত্বটাকে, এখান থেকে এই দূরত্বটাকে এক্স ধরে নিই, চোরের ক্ষেত্রে যদি এক্স প্রাইম ধরে নিই, তাহলে পাটু ভাই ধরতে পারবে তখন, কেবল তখনই যদি এক্স ইজ ইকুয়াল বা গ্রেটার দেন এক্স প্রাইম হয়। বিষয়টা বুঝতে পেরেছো আশা করি। তাহলে এক্স এর সূত্র আমরা কি জানি, ইউ প্লাস বি কজ আলফা ইন্টু টি। আসলে এখানে টি দেওয়ার একটু কারণ আছে, ডি বাই বি সাইন আলফা দিলাম না, কারণ কি টি টি কাটাকাটি যাবে আলটিমেটলি। তাহলে এখানে যে বিষয় দাঁড়াবে ইউ প্লাস বি কজ আলফা, এই জিনিসটার মানটা যদি আমরা বসিয়ে দিই, তাহলে ইউ এর মান কত, 4।
ভি এর মান কত, 6, কজ আলফার মানটা কত? আচ্ছা, কজ আলফার মানটা এখানে দেওয়া ছিল, আমি হয়তো বা তুলতে ভুল করেছি বা তুলতে মনে নেই। এই যে এই জিনিসটা দেওয়া ছিল 60 ডিগ্রি, কিন্তু জিনিসটা না দেওয়া থাকলে হবে না একটা। তো কজ 60 ডিগ্রি যদি হয়, cos 60 ডিগ্রি, তাহলে বিষয়টা এরকম দাঁড়ায়, তাহলে ইউ প্রাইমের ভ্যালু কত? ইউ প্রাইমের ভ্যালু হচ্ছে 6 মিটার পার সেকেন্ড। তো আলটিমেটলি এটা আসবে 7। তো এটা কি এই, মানে কি বলে এটাকে, ভুলে গেলাম, এই লাইনটা কি সত্য কিনা? এটা অবভিয়াসলি সত্য। যেহেতু এটা সত্য, গাণিতিক খোলা বাক্য বলে সম্ভবত, আমি এই মুহূর্তে আহ, মনে করতে পারছি না। যেহেতু এটা সত্য, তাহলে কি পারবে, অ্যান্সার হবে পারবে। তাহলে আলটিমেটলি পাটোয়ারি ভাই আজকে হোক কালকে হোক ইনশাআল্লাহ চান্দাবাজ ভাইকে ধরে ফেলতে পারবে। রাইট, এটাই হলো বিষয়। তো আসো, এখন আমরা হাঁটা চলাফেরা করব, নৌকার গুণ টানবো, তারপরে লং রোলার লং রোলার টানবো। আচ্ছা, তাহলে আমাদের একটা হিউজ পোর্শন কাভার হয়ে যাবে। এখন দেখো, আমরা যদি হাঁটা চলাফেরার হিসাবে আসি, তাহলে যে জিনিসটা ঘটে আমাদের সাথে, এটা যদি আমাদের পা হয়, এটা যদি মাটি হয়, তাহলে যে বিষয়টা দাঁড়ায় সেটা হচ্ছে যে দেখো, এই বরাবর কিন্তু এফ বল ক্রিয়া করে, আর ওজনটা আমাদের এই বরাবর ক্রিয়া করে। ওজন কিন্তু একটু, হ্যাঁ, ওজনটা এই বরাবর ক্রিয়া করবে, যার প্রতিক্রিয়া বল হবে আর, এটা হবে আর। আর এই বরাবর সেম ভাবে ওজন ক্রিয়া করবে, আর এফ বল প্রয়োগ করা হয় আর কি। তো এখানটা হবে আর, যদি এটা থিটা ধরি, আর কস থিটা, এটা কি হবে আর সাইন থিটা। তাহলে যে জিনিসটা হবে এখানে, এই যে দেখো এখানে কিন্তু আর কস থিটা আমাদের সামনে নিয়ে যায়, আর কস থিটা আমাদের সামনে নিয়ে যায়, আর আর সাইন থিটা করে কি, ওজন হ্রাস করে। এভাবেই আমরা সাধারণত হাঁটি আর কি। তো আমাদের আপাত ওজন যদি হিসাব করি, আমাদের আপাত ওজন কি দাঁড়ায়? আপাত ওজন দাঁড়ায় হচ্ছে ডাব্লু মাইনাস আর সাইন থিটা, এটাই। তো এখন দেখো, নৌকার গুণ টানার যে হিসাবটা আছে, নৌকার গুণ টানার হিসাবটা অনেক ইজি। আবার মানে নৌকার গুণ টানা আসলে দুই ধরনের হয়ে থাকে, দুই ধরনের কোশ্চেন এসে থাকে। একটা কোশ্চেন এসে থাকে যে এমন, যে নৌকার গুণ টানার জিনিস বিষয়টা ব্যাখ্যা করো। আর একটা কোশ্চেন এরকম আসতে পারে, সেটা হচ্ছে যে লম্বা রশি ছোট রশি। তো আমরা ইনশাল্লাহ দুইটাই দেখাবো। তো একটু সময় ব্রেক নিই আমরা। আচ্ছা দেখো, এখন দেখো এখানে যদি আমি একটা নৌকা আর্ট করি, কি করতেছি, এখানে যদি আমরা একটা নৌকা আর্ট করি, তাহলে নৌকা আর্ট করে দেখাই যে ধরো এখান থেকে নৌকার আসলে গুণ টানার কাহিনীটা কি ঘটে। এই যে এফ বলে যদি টানে, এটা ধরো এফ, এফ বলে টানলে তাহলে এটা কি আসে, এফ সাইন থিটা, সরি এফ কস থিটা। আর উপরে কি আসবে, এফ সাইন থিটা, থিটা হবে। তাহলে এখানে যে বিষয়টা দাঁড়ায়, দেখো এফ এর এই কস থিটা কি করে, সামনে নিয়ে যায়, সামনে টানে। আর এই এফ সাইন থিটা কি করে, দিক ঠিক রাখে, যেন মানে নৌকার আর কি ব্যালেন্স ঠিক থাকে যাকে বলে। তো যখন এই কোশ্চেনটা আসলে এভাবে আসে সাধারণত, যে দেখো একটা নৌকায় দুই ভাবে টানতে, দুই দুই বন্ধু দুই ভাবে টানতেছে, একজন কাছ থেকে ছোট রশির মাধ্যমে, আর একজন দূর থেকে বড় রশির মাধ্যমে। এফ সেম বলেই টানতেছে। এফ যদি সেম বলেই টানে, তাহলে দেখো যে জিনিসটা দাঁড়ায়, এখানে থিটা, এখানে থিটা প্রাইম, তাহলে এখানে কি দাঁড়াবে, এফ কস থিটা, আর এখানে দাঁড়াবে এফ কস থিটা প্রাইম, মানে দুজনকার জন্য দুটো যেহেতু আর কি। তাহলে ওই লম্বভাবেও সেম জিনিসটা দাঁড়াবে, কিন্তু দেখো এখানে যে বিষয়টা বোঝার, এটা হচ্ছে রশি যত বড় হয় কোণ তত ছোট হয়। রশি, এই দেখো রশি যত বড় কোণ তত ছোট, আর কোণ যত ছোট বল তত বেশি। আমরা কি জানি, cos থিটা টু, আচ্ছা এখানে যেহেতু ঠিক আছে, হ্যাঁ, থিটা যত বড় হয় cos থিটার মান তত কম হয়। কারণ কি, cos 90 ডিগ্রির মান 0, আর এট দ্য সেম টাইম cos 0 ডিগ্রির মান কত, 1। বুঝতে, বিষয়টা বুঝতে পারছো?
তাহলে বিষয়টা আশা করি বুঝতে পারছো। তাহলে এখানে আলটিমেটলি রশি যত বড় হয়, তার মানে কি এফ কস থিটা এখানে কিন্তু গ্রেটার দেন এফ কস থিটা প্রাইম হবে। এখানে থিটার মান বড়, কস থিটার মান ছোট, আলটিমেটলি পুরোটা ছোট। এই হলো বিষয়। তো তার মানে কি দৈর্ঘ্য বেশি থিটা কম, কস থিটা বেশি, টানা তত সহজ। জিনিসটা যদি লিখে দিতাম তাহলে মনে হয় বেটার হতো। দৈর্ঘ্য বেশি, আচ্ছা কমা দিয়ে দিই, থিটা কম, দৈর্ঘ্য বেশি থিটা কম, কস থিটা বেশি, তাহলে কি দেয় টানা সহজ। তারপর আসো লন রোলার। ঠিক আছে, লন রোলারের ক্ষেত্রে যে জিনিসটা ঘটে সেটা হচ্ছে টানা আর ঠেলা। লন রোলার তো জিনিসটা এরকম, লন রোলারে যদি এই বরাবর ঠেলি, তো জিনিসটা যেটা হয় এর ফলে ঠেলা হয় আর কি। তাহলে হুম, ঠিক আছে, এটা যদি ডাব্লু হয় তাহলে এদিকে হবে থিটা ধরি এফ কস থিটা, আর একটা এখানে আসবে কত, এখানে আসবে এফ সাইন থিটা, সেটা এরকম। তাহলে আপাত ওজনটা কি আসবে আলটিমেটলি, একটু বেচিমেচি ভিজিবিজি হিজিবিজি হয়ে গেল। আপাত ওজনটা আসবে যেটা সেটা হচ্ছে ডাব্লিউ প্লাস এফ সাইন থিটা। এটা কি ঠেলা, তার মানে কি দেখো ঠেলা আমরা একটু মেডিকেল স্টাইলে পড়ি। ঠেলা, ঠেলার হিসাব কঠিন। এই যে দুইটাতে কিন্তু ঠ আছে, দেখো ঠেলার ঠ, কঠিনের ঠ, ঠেলা কঠিন। এখন যদি আমরা টানি তাহলে টানাটা আবার সহজ হবে। কিভাবে সহজ হয় একটু দেখো, টানা হয় এই বরাবর সাধারণত, ওজন হয় এই বরাবর। তো ওজন যদি ডাব্লু হয় এফ হয় তাহলে এটা থিটা ধরলে এফ কস থিটা, আর এটা কি হবে এফ সাইন থিটা। তাহলে এখানে আপাত ওজন যেটা হবে ও আপাত ওজন আলটিমেটলি হ্রাস পাবে, ডাব্লিউ মাইনাস এফ সাইন থিটা হবে। তো এখানে কি হবে ঠেলা, সরি টানা সহজ। এই হলো বিষয়। তো আসল আমরা মানে এই অনুধাবনমূলক কোশ্চেন গুলা জেনে নিলাম। তো আসো ভাইয়া আমরা নেক্সটে আগাই। নেক্সটে আসলে অনেক কিছু বাকি আছে আমাদের, যেমন ত্রিমাত্রিক তলে দ্বিমাত্রিক তলে একক ভেক্টর নির্ণয়। এখানে যে বিষয়টা দেখো সেটা হচ্ছে যে দ্বিমাত্রিক তলে ভেক্টরের প্রকাশ যদি করতে যাই তাহলে বিষয়টা এমন, এখানে দেখে নিলে আর কি, এটা তো তোমরা আশা করি পারো। যে পি ভেক্টরকে দ্বিমাত্রিক তলে দেখিয়েছি, এ ভেক্টর মান নির্ণয় করা দেখিয়েছি, একক একক ভেক্টর নির্ণয় করা দেখিয়েছি, কোণ দেখিয়েছি। তো তোমাদের একটা জিনিস আমি দেখাবো ত্রিমাত্রিক ভেক্টরের ক্ষেত্রে, যতটুকু না দেখালেই নয়। আসলে খুব যে লাগে তা না, কিন্তু একবারে যে লাগে না তাও না, এই জন্যই আর কি দেখানো, যেন কোনো কিছুই গ্যাপ না থেকে থাকে আমাদের। আশা করি ভাইয়েরা এখান থেকেই কনসেপ্ট ইনশাআল্লাহ সবকিছুই কমন পাবা। আর ম্যাথ কমন পাবা কিনা এই জিনিসটা আমি বলতে পারছি না, কারণ এটা তো ভাই বুঝোই আর কি, যে ম্যাথ তো ভাই পৃথিবীতে অসংখ্য রয়েছে। এখন কোন ম্যাথ টিচাররা দিবেন সেটা তো আমি বলতে পারি না, তবে আমি আর কি গেসও করিনি যে কোন ম্যাথ দিবেন। আমি আসলে তোমাদের কনসেপচুয়াল কিছু ইন্টারেস্টিং প্রবলেম বোর্ডে আসার মতো যে কোনো সময় দিতে পারে এরকম আর কি ম্যাথ দিয়েছি। এমন না যে খুব অ্যানালাইসিস করে দিয়েছি, আবার এমন না যে একেবারে আইআইটি যে এই প্রবলেম দিয়েছি, সেটা তা না। এখন ভাইয়া তোমরা যদি চাও যে ম্যাথ সলভিং ক্লাস দিতে চাও, তাহলে আমরা অবভিয়াসলি ট্রাই করবো ইনশাল্লাহ। তোমরা আমাদের কমেন্টে জানাবো যে তোমাদের প্রয়োজন আছে কিনা। আর তোমরা এই ফাঁকে তোমাদের একটু বলে রাখি যে তোমরা কিন্তু অবভিয়াসলি কোশ্চেন সলভ করবে। এখন টেস্ট পেপার বলো, গাইড বলো, যার কাছে গাইড আছে, যার কাছে টেস্ট পেপার আছে, যার কাছে সাপ্লিমেন্ট আছে, তোমরা এই টাইমে ওগুলো বেশি বেশি করে সলভ করবা। আর একটা বলে রাখি যে তোমরা কিন্তু অ্যাডমিশনের প্রেপটা আগে থেকে নেওয়া শুরু করবা। যত আগে পারবা তত লাভ, যত আগে পারবা তত লাভ। তো এখানে দেখো, এখানে এই যে এই ভেক্টরটা তিনটা তলের সাথে কোণ তৈরি করছে, যেমন এক্স ওয়াই তলের সাথে কি কোণ তৈরি করে, এক্স ওয়াই তলের সাথে যদি কোণ দেখাতে চাই তাহলে বিষয়টা এমন দাঁড়াবে যে থিটা ওয়ান ইজ ইকুয়াল কি ট্যান ইনভার্স কত y বাই রুট অফ পাওয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এরকম আসবে। তা অ্যাট দ্য সেম টাইম
এক্স ওয়াই তলের সাথে যদি নির্ণয় করলাম, সরি এখানে একটা জিনিস আমি ভুল করেছি, এটা হবে এক্স জেড তলের সাথে, কারণ কি একটু পরে বুঝবা। এটা এক্স ওয়াই বললে ভুল হবে, এটা এক্স জেড বলে ঠিক আছে। এখন যদি আমি এক্স ওয়াই তলের সাথে কোণ দেখাই, তাহলে এই বিষয়টা দাঁড়াবে এরকম। আসলে এগুলো কি বলি, এগুলোর প্রমাণগুলো, ডেরিভেশন গুলো আমি তোমাদের এই মুহূর্তে দেখাতে পারছি না, কারণ দেখালে না প্রচুর বড় হয়ে যাবে। এক্স ওয়াই তলের সাথে হ্যাঁ এভাবে আসবে। এখানে একটা জিনিস ভুল করেছি, তাহলে যে এখানে কিন্তু হবে জেড, জেড স্কোয়ার। তার মানে এট দ্য সেম টাইম জেড ওয়াই বা ওয়াই জেড তলের সাথে, এটা যদি থিটা ওয়ান থিটা টু ধরি, এটা যদি থিটা থ্রি ধরি, আসলে এটা থ্রি ডি মডেল তো বিষয়টা, থিটা টু আর থিটা থ্রি তোমাদের দেখাতে পারছি না আমি। তাহলে এখানে হবে কত, ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটা এরকম দাঁড়ায়। তো এখানে দেখো তোমরা একটা মজার জিনিস লক্ষ্য করতে পারো, সেটা হচ্ছে যে আমরা যখন এক্স জেড তল নিলাম তখন এখানে যেই তলটা অনুপস্থিত সেই তলটা আসে, আর নিচে কি আসে, এই যে এক্স আর জেড। অ্যাট দ্য সেম টাইম এখানে অনুপস্থিত তল নিচের যেটা উপস্থিত তল, অনুপস্থিত তল উপস্থিত দুটা তল, এই আর কিছু না। তো আসো ভাইয়ারা, এখানে যেটা দেখিয়েছি সেটা হলো যে পিকো ভেক্টরের মান নির্ণয়, আর এগুলা দুনিয়ার ইজি জিনিস। আর উৎপন্ন তল, এই যে তলটা তিনটে তলের মাঝে উৎপন্ন কোণ হবে। তো দেখো এই জিনিসটা হবে যে তিনটা তলের মধ্যে উৎপন্ন কোণ কত, এটুকুই। তো আশা করি তোমরা পারবা। এই যে পি কিউ জিনিসটা তোমাদের যদি নির্ণয় করতে দেখাই, সেটা হচ্ছে বিভিন্ন ভাবে করা যাবে। তার মধ্যে যদি দেখাই সেটা হচ্ছে ওপি ভেক্টরটা আগে নির্ণয় করলাম। ওপি ভেক্টরটা কত হবে, টু আই ক্যাপ প্লাস থ্রি জে ক্যাপ প্লাস কত মাইনাস কে ক্যাপ, বিষয়টা এরকম আসবে। তারপরে ওপি ভেক্টরটা নির্ণয় যখন করলাম তখন হবে ওকিউ ভেক্টর, ওকিউ ভেক্টরটা কত আসবে, থ্রি আই ক্যাপ প্লাস জে ক্যাপ। অ্যাট দ্য সেম টাইম তাহলে কি আসবে, ওপি প্লাস ওকিউ, ওপি প্লাস ওপি প্লাস পিকিউ, ওপি প্লাস পিকিউ আসবে কি ওকিউ, এভাবে আসবে আর কি। তো এভাবেই আর কি পিকিউ ইকুয়াল কত আসে, ওয়ান আই ক্যাপ মাইনাস টু জে ক্যাপ প্লাস কে ক্যাপ, এইভাবে আসবে। তার মানে পিকিউ ইকুয়াল কত, মেবি রুট ওভার সিক্স, মেবি এরকম আসার কথা। তবে আমি তোমাদের একটা শর্টকাট দেখিয়ে দিই। এটা শর্টকাটটা হচ্ছে এরকম, তোমরা চাইলে, একাডেমিকেও আমি এভাবেই করেছি আর কি, শেষ বিয়োগ আদি, প্রত্যেকটা এর শেষ বিয়োগ আদি, এটা বুঝতে পারছো, এই যে দেখো শেষ বিয়োগ আদি, শেষ বিয়োগ আদি, শেষ বিয়োগ আদি, এই শেষ বিয়োগ আদি, শেষ বিয়োগ আদি, শেষ বিয়োগ আদি, শেষ বিয়োগ 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 আদি। তাহলে এখানে ওই আলটিমেটলি ওটাই আসবে। তো তোমরা চাইলে এইভাবে করতে পারো, তোমাদের ইচ্ছা, এটা কত কে কি কে আসবে। তো এই হলো বিষয়। তারপরে আমরা বিভিন্ন তলের সাথে উৎপন্ন কোণ দেখিয়েছি। তো বিভিন্ন তলের সাথে উৎপন্ন কোণগুলো নির্ণয় করার সিস্টেমটা অবভিয়াসলি তোমরা বুঝে গেছো এখন। ওই জাস্ট ওইটাই অ্যাপ্লাই করবো এখানে। এক্স ওয়াই তলটা শুধু দেখে নিই। এক্স ওয়াই তলের সাথে উৎপন্ন কোণ যদি থিটা ওয়ান হয় তাহলে কি দাঁড়াবে, ট্যান ইনভার্স কত, ট্যান ইনভার্স ওয়ান বাই রুট অফ পাওয়ার ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার, এভাবে আসবে আর কি। তাহলে মেবি আসবে 24.094 ডিগ্রি, এই যে। তো এট দ্য সেম টাইম ওয়াই জেড করবা, এক্স জেড করবা, এইগুলো নির্ণয় করবা আর কি। তারপরে আসো ভেক্টরের গুণ, আমরা ট্রাই করতেছি যত শর্টে কনসেপ্ট গুলোর উপর গুরুত্ব দিয়ে, জাস্ট ম্যাথ যতটুকু না করলেই নয় ততটুকু দেখিয়ে দেওয়ার ট্রাই করছি। আচ্ছা দেখো, ভেক্টরের গুণ দুই প্রকার আছে, মানে কি বলবো, সবার উপরে প্রথম কোয়ালিফিকেশনে দুই প্রকার। এই যে দেখো স্কেলার রাশি গুণ ভেক্টর রাশি, তাহলে কি আসবে, ভেক্টর রাশি আসবে। আর ভেক্টর রাশির সাথে যদি ভেক্টর রাশি গুণ করি তাহলে দুই রকম ফলাফল আসতে পারে, স্কেলার ফলাফল ভেক্টর ফলাফল। যদি ডট গুণ করি বা স্কেলার গুণ করি তাহলে স্কেলার আসবে, আর ক্রস গুণ বা ভেক্টর গুণ করলে কি আসবে, ভেক্টর, এটাই।
তো আসো আমরা এখন ডট গুণ আর ক্রস গুণ নিয়ে একটু জানাশোনা করব। তো ডট গুণ আর ক্রস গুণ নিয়ে আমাদের বেশি কিছু জানতে হবে না, আবার অনেক কিছুই জানতে হবে। এটা হচ্ছে যে এ ডট বি ইজ ইকুয়াল কি এ বি কস থিটা। এটাকে বিভিন্ন ভাবে বলা যায় যে এ কস থিটা ইন্টু বি, এক এক ভাবে বলা যায়, যেভাবে ইচ্ছা সেভাবে বলতে পারি। এখানে এভাবে বলতে পারি যে এ এর মান ইন্টু এ এর দিকে বি এর কস লম্ব বিক্ষেপ। কিভাবে হয় এই জিনিসটা যদি দেখতে চাও তাহলে একটু দেখিয়ে দিতে পারি। এর মান কিন্তু এর দিকে বি এর লম্ব বিক্ষেপ। দেখো এখানে যদি বিষয় দেখাই সেটা হলো এই যে এ ভেক্টর, এটা যদি হয় বি ভেক্টর, তাহলে এটা যদি হয় থিটা, তাহলে এটা হবে কত বি কস থিটা। তাহলে এর মান আর এর দিকে বি এর লম্ব বিক্ষেপ সেটা এই। তো এতটুকু মনে রাখলেই হবে। তো ভাইয়া আমি তোমাদের ওই তো বললামই, যতটুকু না দেখালি না ততটুকু দেখাচ্ছি। আর তোমরা এই জিনিসটা দেখো, জিনিসটা হলো যে এরকম যে এ cos b যদি হয় cos গুণ, তাহলে কি হবে এ বি সাইন থিটা হবে। তো এ বি সাইন থিটাকে আমরা এ বি সাইন থিটা যদি মান নিতে চাই জাস্ট, তখন আমরা সাধারণত এইভাবে লিখি। আর এ বি সাইন থিটা ইটা ক্যাপ হয়, এটাকে আসলে প্লাস মাইনাসও দেখাতে হয়, আপাতত আমরা না দেখালেও হবে। এই জিনিসটা মান প্রকাশ করে, এটার দিক প্রকাশ করে। এখন তো এটা ভেক্টর। আর এইভাবে যদি লিখি দেন আসবে হচ্ছে যে এ বি সাইন থিটা। তখন হবে যে এ ইন্টু বি সাইন থিটা, তার মানে যে জিনিসটা দাঁড়ায় সেটা হচ্ছে এ এর মান আর এ এর দিকে বি এর লম্ব বিক্ষেপ। বিষয়টা বুঝতে পেরেছো? এই জিনিসটা এখানেও লেখা যেতে পারে আর কি, এ এর মান আর এ এর দিকে বি এর লম্ব বিক্ষেপ, যদিও এটা আমার অতটা লাগে না। তো ক্রস গুণের ক্ষেত্রে দিক নির্ণয় করাটাও একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হয়ে দাঁড়ায় মাঝে মধ্যে। তো দিক নির্ণয় করার ক্ষেত্রে আমরা কিছু কিছু নিয়ম জানি, যেমন ডান হাতি স্ক্রু নিয়ম আছে, তারপরে কি আছে, উম, ডান হাতি নিয়ম আছে, ডান হাতি স্ক্রু নিয়ম আছে, এই আর কি। তো তোমাদের একটা জিনিস বলে দিই যে এ ক্রস বি আর বি ক্রস এ কিন্তু সেম না, কিন্তু আবার যদি এখানে মডুলাস দিয়ে দিই তখন সেম হলেও হতে পারে। আলটিমেটলি এগুলো আসলে অপোজিট চিহ্নকে মিন করে। তো এ ক্রস বি হয়তো উপরের দিকে যদি মিন করে, বি ক্রস এ নিচের দিকে মিন করবে, এরকম কিছু একটা। তো এই জিনিসটা হয়তো বোঝানোর ইচ্ছা ছিল অনেক, কিন্তু কি বলবো আর, ইচ্ছা থাকলেও উপায় নেই। তো দেখো তোমাদেরকে একটা ম্যাপ দেখাতে যাচ্ছিলাম, না সময় নেই, বেশি সময় ক্ষেপণ করতে যাচ্ছি না, তবে দেখিয়ে দিই যে তোমরা এই জিনিসগুলো পড়ে নিবা, কাজে লাগে মাঝে মধ্যেই। যেমন এই জিনিসটা যে আই ডট আই ইজ নট ইকুয়াল জিরো কেন, তারপরে এই জিনিসটা আই ডট কে ইজ ইকুয়াল জিরো কেন, এই জিনিসগুলো দেখবা। তারপরে যে জিনিসটা দেখবা সেটা হলো যে এ ভেক্টর ইজ ইকুয়াল এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ হলে বি ভেক্টর ইজ ইকুয়াল এ এক্স আই ক্যাপ বি ওয়াই জে ক্যাপ বি জেড কে ক্যাপ। এটা যদি হয় তাহলে এ ডট বি ইজ ইকুয়াল হোয়াট। এই জিনিসটা তোমাদের পরবর্তীতে অনেক কাজে দিবে, এই কয়েকটা জিনিস তোমরা নিজ দায়িত্বে দেখে নিবা। তো আসো আমরা এখন সামনে আগাই, সামনে আগাতে গিয়ে যে জিনিসটা ভাবো যে ক্ষেত্রফল নির্ণয়ের বিভিন্ন সূত্র আছে আমাদের সাথে। এই যে দেখো এই জিনিসটা কি জানি, সামুদ্রিকের ক্ষেত্রফল কি ভূমি গুণন উচ্চতা। তো এই যে দেখো এই যে ক্রস গুণের মাধ্যমে আমরা নির্ণয় করতে পারি। যদি দুটো বাহু দ্বারা, সামুদ্রিকের দুটো বাহু দ্বারা যদি দুটো ভেক্টর নির্ণয়, ভেক্টর প্রকাশ করা হয়, তাহলে ওই সামুদ্রিকের ক্ষেত্রফল আমরা ক্রস গুণের মাধ্যমে নির্ণয় করতে পারি। অ্যাট দ্য সেম টাইম ত্রিভুজের ক্ষেত্রেও সেম জিনিস, জাস্ট হাফ গুণ হবে। সামুদ্রিকের যদি কর্ণ ভেক্টর দেওয়া থাকে, কর্ণ ভেক্টর দেওয়া থাকলে আমরা এই যে এই জিনিসটা নির্ণয় করতে পারবো। তারপরে হ্যাঁ, এখন আসো আসল জিনিসে, ঘন সামুদ্রিকের আয়তন নির্ণয়ের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব। এই যে এখানে থিওরি গুলো প্রুভ করে দিয়েছি। তো আলটিমেটলি তোমরা জাস্ট মনে রাখবে এই জিনিসটা, যে আয়তন ভি ইজ ইকুয়াল এ ক্রস বি ডট সি বা বি ক্রস সি ডট এ। এই সেম জিনিসটা মনে রাখবে, আর এই জিনিসটা মনে রাখতে পারো শর্টকাটে বের করার জন্য। তো সমতলীয় হওয়ার শর্ত কি? সমতলীয় হওয়ার শর্ত হলো যে আয়তন থাকবে না, বা আয়তন জিরো হতে হবে, এটাই হলো আলটিমেটলি সমতলীয় হওয়ার শর্ত। তারপরে দেখো ডট ও ক্রস গুণের ব্যবহার। এখানে যে জিনিসটা বুঝিয়েছে সেটা হচ্ছে যে
এগুলো একটু পড়ে নিবা আর কি। ডট গুণের জন্য কোণ নির্ণয় কি কি হবে না হবে, ক্রস গুণের জন্য কি কি করা যায়, এগুলো পড়ে নিলা, এমন কিছু না। তো F1 এর ভেক্টর রূপ দেখাতে বলছে, আর F1 ও F2 এর পরস্পর লম্ব কিনা ব্যাখ্যা করতে বলছে। আরে এগুলো আসলে ইজি ম্যাথ, কি আর বলি, এই ম্যাথগুলো তো করতে চাচ্ছি না আর কি আমি। তোমাদের কাজ দিলাম এটা HW, আর এই দুইটা লম্ব হবে কিনা হয়তো তোমরা যদি চাও, তাহলে আমি, তুমি যদি তোমরা যদি না পারো আর কি, তাহলে আমি অবশ্যই ইয়ে করে দেবো, ওই স্লাইডে লিখে দেবো। এটাও আসলে ইজি, জাস্ট এখানে দেখাবে যে ডট গুণফল জিরো কিনা। মানে এখানে নির্ণয় করবা F1 ভেক্টর আর F2 ভেক্টর, এই দুইটা আগে নির্ণয় করবো এক নম্বরে নির্ণয় করার পরে F1 প্লাস F2 একটা ভেক্টর আসবে, এই ভেক্টরটা নির্ণয় করবা, এটাকে ধরে নিবা P ভেক্টর। তারপরে এই F1 মাইনাস F2 একটা ভেক্টর নির্ণয় করবা, এটাকে ধরে নিবা Q ভেক্টর। দেন যে কাজটা করবে সেটা হলো P ডট কিউ করবো। P ডট কিউ করে যদি জিরো আসে তাহলে বলবা যে লম্ব, আর নট ইকুয়াল জিরো আসলে বলবে যে লম্ব না। এই শেষ, দ্যাটস ইট। তারপরে আসো, এখানে বলছে কি এ বরাবর বি এর লম্ব বিক্ষেপ প্লাস উপাংশ অংশ নির্ণয় করো। বলছে যেটা সেটা দেখো, এ বরাবর বি এর লম্ব বিক্ষেপ উপাংশ তিনটে ভেক্টর একই সমতলে থাকবে কিনা। আচ্ছা, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। তো আমি তোমাদের আগে এই জিনিসটা বোঝাই, তিনটি ভেক্টর একই সমতলে থাকবে কিনা, তারপরে এই জিনিসটা বোঝাবো। তিনটা ভেক্টর একই সমতলে থাকবে কিনা এটা যদি আমরা নির্ণয় করতে চাই, তাহলে আমাদেরকে যে জিনিসটা করতে হবে সেটা হলো, দেখো একই সমতলে যদি থাকে তাহলে আয়তনটা নির্ণয় করতে হবে। সেটা হচ্ছে কি, কিভাবে করবো, a প্লাস বি ডট সি ইজ ইকুয়াল জিরো কিনা এটা আমাদের চেক করতে হবে। এটা চেক করার জন্য একটা অপশন হচ্ছে যে এ এক্স প্লাস এ ওয়াই প্লাস এ জেড, বি এক্স প্লাস বি ওয়াই প্লাস বি জেড অ্যাট দ্য সেম টাইম সি এক্স প্লাস সি ওয়াই প্লাস, প্লাস তো না, এটা এভাবে বলা যেতে পারে, এই আর কি। তো দেখো এখানে এভাবে হিসাব করে দেখতে হবে যে এটা জিরো হয় কিনা। এখানে যদি মানগুলো আমরা ইনপুট দিই তাহলে কি আসে, 2 3 5 -1 2 7 1 7 -1 এভাবে আসে, তাই না? তো এটা হিসাব করে দেখবো যে নট ইকুয়াল জিরো আসতেছে, তার মানে কি সমতলীয় নয়। এই হলো অ্যান্সার। আসো এখন আমরা যে জিনিসটা বুঝবো সেটা হচ্ছে যে লম্ব অভিক্ষেপ, অভিক্ষেপ উপাংশ আর অংশক। তো অভিক্ষেপ জিনিসটা কি, এই জিনিসটা আগে তোমাদের বুঝতে হবে যে অভিক্ষেপ জিনিসটা কি। হ্যাঁ, তো আসলে দেখো, এই জিনিসটা যদি তোমরা বোঝাতে চাও, তাহলে দেখো, এটা ধরো বি ভেক্টর, এটা ধরো এ ভেক্টর, এটা বি ভেক্টর, এটা হলো এ ভেক্টর। তো এই যে এখানে, এই যে এটা যদি থিটা হয় তাহলে এতটুকুর মান হবে বি কস থিটা। হ্যাঁ, এখন এ বরাবর বি এর অভিক্ষেপ বলতে বোঝাচ্ছে যে এই এ বরাবর বি এর মান কতটুকু আছে, এ বরাবর বি এর মান আছে যে এতটুকু বি কস থিটা। তাহলে আলটিমেটলি আমরা একটা, কি বলি, অনুসিদ্ধান্ত হিসেবে নিতে পারি বা মনে রাখার সাথে বলতে পারি যে এ বরাবর বি এর লম্ব অভিক্ষেপ, এ বরাবর বি এর লম্ব অভিক্ষেপ হবে যার লম্ব অভিক্ষেপ তার cos থিটা। তাহলে আলটিমেটলি কি দাঁড়াবে, এ ডট বি ডিভাইডেড বাই এ। বিষয়টা বুঝতে পেরেছো? এটার মানটা সম্ভবত আসবে 6.3266 মেবি, ক্যালকুলেট করে নেবা। তো আশা করি ডট গুণ তোমাদের দেখাতে হবে না। তো বিষয়টা বুঝতে পারছো, তার মানে কি, যার লম্ব অভিক্ষেপ তার cos থিটা, যার লম্ব অভিক্ষেপ তার cos থিটা, যার লম্ব অভিক্ষেপ তার cos থিটা, যার লম্ব অভিক্ষেপ তার cos থিটা। আচ্ছা দেখো, তারপরে উপাংশ বা অংশ, এই জিনিসটা যদি নির্ণয় করতে চাই তাহলে এ বরাবর বি এর উপাংশ, এ বরাবর বি এর উপাংশ বা এ বরাবর বি এর উপাংশ বা অংশ যদি নির্ণয় করতে চাই, তাহলে আমরা যে কাজটা করব সেটা হলো যে, দেখো এরা, উম, এইভাবে করব। এখানে উপাংশ বা অভিক্ষেপ কিন্তু একটা ভেক্টর রাশি, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, জিনিসটা আলাদা। উপাংশ বা অভিক্ষেপ কিন্তু ভেক্টর রাশি। জাস্ট আগের জিনিসটাই করব, সেটা ওই জিনিসটাই করব যে বি কস থিটা
ইন্টু এ ক্যাপ, মানে কি এ এর দিকে এ বরাবর একক ভেক্টর। তো বি কস থিটাকে আমরা কি লিখতে পারি, ওই যে যেটা লিখলাম এ ডট বি বাই এ, রাইট। আর এ ক্যাপ মানে কি এ ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করবো, দ্যাটস ইট। এখানে হয়তো অ্যান্সারটা আসবে এরকম 3938 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 9k ক্যাপ, মেবি, ভুল হলে বলিও। আলটিমেটলি এখানে যে মেইন বিষয় যেটা, সেটা হচ্ছে তোমাদের মার্ক করে দিই। মেইন বিষয় হলো এটা, এই দুইটা লাইন হচ্ছে মেইন, এই দুটো লাইন হলো মেইন। সবসময় মনে রাখবা যে অভিক্ষেপ হচ্ছে অভিক্ষেপ হচ্ছে স্কেলার, আর এই জিনিসটা যেটা উপাংশ বা অংশক এটা হচ্ছে ভেক্টর। কোনটা স্কেলার কোনটা ভেক্টর এতটুকু মাথায় রাখলেই সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তারপরে আমাদের কাছে কি আপেক্ষিক বেগ, দেখি আমাদের আর কয়টা টপিক রয়েছে এখনো। এখনো আমাদের আছে আপেক্ষিক বেগ, তারপরে আছে, আচ্ছা এখনো হিউজ টপিক আছে। আপেক্ষিক বেগ আছে, তারপরে আপেক্ষিক বেগের অসংখ্য ম্যাথ দেখিয়েছি, কার্ল ডাইভারজেন্স গ্রেডিয়েন্ট আছে। তো এই হলো বিষয়। আচ্ছা, এই যে ব্রেনস্টর্মিং তোমাদের জন্য একটা প্রবলেমও দেওয়া আছে। তো চলো আমরা শুরু করি, আপেক্ষিক বেগের কনসেপ্টটা একটু ক্লিয়ার করি। দেখো আপেক্ষিক বেগের যে হিসাবটা আসে সেটা হলো যে এরকম। আপেক্ষিক বেগের ক্ষেত্রে আমরা সাধারণত এখানে আসলে খুব বেশি কিছু আপাতত জানার দরকার নেই, যতটুকু না জানবে না ততটুকু আমি তোমাদের জানি। দেখো আপেক্ষিক বেগ, যদি এটাকে ভি এম ধরো আর এটাকে যদি ভি কি ধরো বি বাইক, রাইট। তো মানুষের সাপেক্ষে যদি বাইকের বেগটা হিসাব করতে চাই তাহলে এমন হবে, যার সাপেক্ষে বেগ তার বেগকে উল্টে দিয়ে যোগ করে দেবো, বা যার সাপেক্ষে বেগ তার বেগটাকে উল্টে দিয়ে লব্ধি করবো, যেভাবে বলো না কেন। তো এখন যার সাপেক্ষে বেগ, ধরো মানুষের সাপেক্ষে বেগ, তাহলে হবে ভি বি এম। তাহলে বিষয়টা দাঁড়াবে যে ভি ওয়াই কে বেগ, যার সাপেক্ষে বেগ তার বেগটা উল্টে দিয়ে লব্ধি। এখানে গোল্ডেন রুলটা লিখে দিই, যার সাপেক্ষে বেগ তার বেগ উল্টে দিয়ে লব্ধি, দ্যাটস ইট। তো আর বেশি কিছু এখানে মনে হয় না জানার আছে, তবে উম, সামনে গেলে হয়তো আরো জানবো। এখন তোমাদের একটা জিনিস বোঝাই, যদি আমরা একই দিকে যাই তাহলে কি হয় আর বিপরীত দিকে যাই তাহলে কি হয়। ধরো একই দিকে যাচ্ছে, ধরো এটা কত 5 মিটার পার সেকেন্ড, 5 মিটার পার সেকেন্ড, এটা 6 মিটার পার সেকেন্ড। তো এই এখানে দুইজন মানুষ, এখানে একজন মানুষ, এখানে একজন মানুষ, তো এর সাপেক্ষে এর বেগ কত হবে, 1 মিটার পার সেকেন্ড, বেগে বেশি যাচ্ছে। ধরো এ মানুষ বি মানুষ, তাহলে এ এর সাপেক্ষে বি এর বেগ কত হবে, 1 মিটার পার সেকেন্ড। তো এটা কিভাবে বিয়োগ করলাম, ভি বি এ কিভাবে বিয়োগ করলাম, 6 - 5, মানে কত 1 মিটার পার সেকেন্ড। এট দ্য সেম টাইম যদি বিপরীত দিকে যায়, ধরো এ বিপরীত দিকে যাচ্ছে, এও বিপরীত দিকেই যাচ্ছে, এটা ভি এ এটা ধরো ভি বি। তো ভি এর মান যদি কত ধরবো 5, এটা ধরো 6 মিটার পার সেকেন্ড, দেন কত হবে, এর সাপেক্ষে যদি বি এর বেগটা হিসাব করি তাহলে এর বেগ কত 5, বি এর বেগকে উল্টে যদি দিই, উল্টে দিয়ে লব্ধি করবো। বিষয়টা কি বুঝতে পারছো, বি এর বেগটাকে উল্টে দিলে কত হবে -6। আর হুম, এভাবে চিন্তা করা যেতে পারে। আবার এটা আসলে বিভিন্ন ভাবেই চিন্তা করা যেতে পারে বিষয়টা। দেখো মাইনাস মাইনাসে কত হবে, উল্টে দিয়ে লব্ধি করবো, দেন কত হবে, মাইনাস মাইনাসে কত, 11 হবে। এটা বিভিন্নভাবে চিন্তা ভাবনা করতে পারো। তো আলটিমেটলি হিসাবটা এইভাবে মনে রাখতে পারো যে একই দিকে গেলে যোগ, বিপরীত দিকে গেলে, সরি একই দিকে গেলে বিয়োগ, আর বিপরীত দিকে গেলে যোগ, এতটুকু মাথায় রাখলে হবে। আর এই সময় আসে এর থেকে বেশি কিছু যদি বুঝতে চাও তাহলে অবশ্যই একাডেমিক ক্লাস ফলো করে আসা উচিত ছিল তোমাদের। তো এই সময় আসে এর থেকে বেশি কিছু বুঝতে গেলে তালগোল পাকিয়ে যেতে পারে। আর বেশি বুঝিয়েও যে খুব একটা কিছু আছে, তোমরা এতদিন যারা পড়ালেখা করো নাই এখন যদি এসে আইনস্টাইন শাস্তি দাও তাহলে তো সেটা হবে না ভাইয়া। তোমাদের যতটুকু ততটুকুই নিতে হবে।
তো দেখো এখানে যে জিনিসটা বলা হয়েছে, একটা গাড়ি পূর্ব দিকে ভিসি এত কিলোমিটার/আওয়ার বেগে যাচ্ছে, আর একটা উত্তর পূর্ব দিকে, মানে এটা 45 ডিগ্রি বলা আছে, উত্তর পূর্ব দিকে 40√3 কিলোমিটার/আওয়ার বেগে কে যাচ্ছে বলো দেখি? বাস, মানে ভিবি, রাইট? ভিবি যাচ্ছে 2 কিলোমিটার/আওয়ার বেগে। তো এখন যে বিষয়টা দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে ভিবি কে যদি আমরা ভেক্টর রূপে লিখি, এটাকে ভেক্টর রূপে লিখলে জাস্ট আই ক্যাপ হবে, আর এটাকে ভেক্টর রূপে লিখলে এরকম হবে, cos 45 ডিগ্রি আই ক্যাপ, এটা হবে এরকম sin 45 ডিগ্রি জে ক্যাপ। এই হলো বিষয়। তাহলে যে জিনিসটা দাঁড়াবে সেটা হলো ভিবিসি, এখানে কি বলছে? গাড়ির সাপেক্ষে বেগ, গাড়ির সাপেক্ষে বেগ, যার বেগ সাপেক্ষে বেগ তার বেগটাকে পরে দেবো, তার মানে কি ভিবি মাইনাস ভিসি, জাস্ট এতটুকু। তাহলে হয়তো বা এই মানটা আসবে এরকম, কিছুটা যদি বিয়োগ টিয়োগ করে সবকিছু হিসাব পাতি করি তাহলে হয়তো মানটা আসবে এরকম 8.98, এরকম কিছু একটা, এরকম আসবে আর কি। তো এটার মানটা আলটিমেটলি, যদি মান চাইছে কি, অবশ্য মানই দেখাতে হবে আমাদের, মানটা হয়তো বা আসবে 49.8 কিলোমিটার/আওয়ার। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। আমি তোমাদেরকে সবচেয়ে স্মার্ট ওয়েটা দেখিয়েছি। তো ভাইয়া এই জিনিসটা তোমরা অনেকভাবেই করতে পারো, তবে আমি তোমাদের সবচেয়ে স্মার্ট অ্যাপ্রোচটাই দেখালাম আর কি। তাহলে এখন দেখো আমরা যে কাজটা করব, সেম টাইপের একটা ম্যাথ আছে, এই ম্যাথটা সেম টাইপেরই, একটু রেস্ট নাও তোমরা। টানা এতক্ষণ পড়তে গেলে হয় কি, আমাদের মনোযোগটা থাকে না। আমি একটু মাইন্ডটা ফ্রেশ করে নিই। দেখো এত বেগে পূর্ব থেকে চলমান একটা গাড়িকে এত ঘন্টা এত বেগে ট্রাক উত্তর দিকে যে দেখে, ট্রাকে এটি প্রকৃত কত বেগে যাচ্ছে। আচ্ছা, তোমরা একটু চিন্তা ভাবনা করো, চিন্তা ভাবনার সময় দিলাম তোমাদেরকে। এইটা আমি তোমাদের ম্যানুয়ালি দেখাবো, হয়তো বা সবার জন্য তো সবকিছু না, আবার শুধু টপার পোলাপানদের দেখালেও হয় না, সবাইটা তো দেখতে হয়। দেখো এই জিনিসটা আমি তোমাদের চিত্র এঁকে ভিজুয়ালাইজ করার ট্রাই করবো ইনশাল্লাহ। দেখো, দেখো এখানে যদি আমরা চিত্রটা আর্ট করি তাহলে বিষয়টা এরকম হবে। এটা হচ্ছে কত কোন দিকে? পূর্ব দিকে। এটা তাহলে কি উত্তর দিক? তাহলে এখানে যদি এটা কত ভিসি, আর এটা হচ্ছে ভি, কি এখানে ট্রাক তো ভিটিসি বলা যায়, কারণ এটা তো মানে উনি দেখতেছে আর কি, উনি যে ওনার কাছে মনে হচ্ছে আলটিমেট, কিন্তু ওটা না, আলটিমেটলি ওর বেগটা হচ্ছে এইদিকে। এই হলো বিষয়। তো হ্যাঁ, তো আমরা যে কাজটা করি সেটা হচ্ছে ভিসি কে সাধারণত এভাবে রাখলেও যে প্রবলেম হয় সেটা তা না আসলে। যার সাপেক্ষে বেগ তার বেগকে উল্টে দিয়ে যোগ করে, না একই হিসাব, মানে এমন না যে, এখন যেহেতু একটা গোল্ডেন রুল হিসেবে বলছি করলাম, কিন্তু ওইভাবে যদি আমরা চিত্র রাখি তাতেও যে ভুল হবে ভেবে তা না। কারণ আমাদের তো আলটিমেটলি এগুলো কিছুই লাগবে না। আমাদের যেটা লাগবে একটু পরে বুঝবো। ভিটিসি মানে কি? ভিটি মাইনাস ভিসি, রাইট? তাহলে আমাদের কি দরকার? ভিটি দরকার। এখান থেকে তো ইজিলি বেরোয় আসবে। বিষয়টা বুঝতে পারছো? এখানে আমরা কি ভিসির মানটা জানি না? ভিসির মান কত? 40। 40, আর ভিটিসির মানটা কত? 80। তাহলে এটা যদি পিথাগোরাস দেই তাহলে পিথাগোরাস দিলে তো একবারই বেরোয় আসে, যে 40 স্কোয়ার প্লাস 80 স্কোয়ার। আসলে ভেক্টরের এই ম্যাথগুলোর ক্ষেত্রে বিষয়টা হয় কি ভাইয়া, যে তোমার চোখ কান কতটুকু খোলা আছে এটুকুই বিষয় মানে নির্ভর করে, এটুকুর উপরে নির্ভর করে তুমি ম্যাথটা কত ইজিলি করতে পারবে। তারপর দেখো এখন যদি দিক নির্ণয় করতে চাই তাহলে পূর্ব উত্তর দিকের সাথে থিটা ইজ ইকুয়াল হবে tan−1 80/14 মেবি, এই কিছু একটা।
তাহলে কত হবে 63.43 ডিগ্রি এরকম। তারপর একটা গাড়ি ও ট্রাক যে তলে চলছে সেই তলের লম্ব থেকে একক ভেক্টর বের করা যাবে কি? এত সবচেয়ে ইজি, সবচেয়ে ইজি। তো দেখো, লম্ব একক ভেক্টর নির্ণয় করার জন্য কি করতে হবে, এই জিনিসটা আগে আমাদের বুঝতে হবে। লম্ব একক ভেক্টর নির্ণয় করার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেই জিনিসটা হলো যে আমাদের শিখতে হবে কিভাবে আমরা লম্ব একক ভেক্টর নির্ণয় করব। নাম শুনে বুঝতেছি যে ক্রস গুণ করতে হবে। ক্রস গুণ করার ক্ষেত্রে আমাদের হাতে কি কি আছে? আমাদের হাতে আছে যেটা, সেটা হচ্ছে ভিসি এর মানটা। ভিসি এর মান কত? 40 i ক্যাপ। তারপরে কি আছে? ভিটিসি এর মান আছে, ভিটিসি এর মান কত? 80 j ক্যাপ। তারপরে এখানে আমরা কি পাবো? এখান থেকে আমাদের লম্ব একক ভেক্টর নির্ণয় করা মানে ইটা ক্যাপ নির্ণয় করতে হবে আলটিমেটলি। ইটা ক্যাপ যদি নির্ণয় করতে চাই তাহলে যে জিনিসটা দাঁড়াবে সেটা হচ্ছে প্লাস মাইনাস। এই যে প্লাস মাইনাসটা কিন্তু মাসটা দিতে হবে, কি জন্য দিতে হবে একটু পরে বুঝবা। কারণ প্লাস মাইনাস কিন্তু বোঝায় যে উপরেও আছে নিচেও আছে। আচ্ছা, সেটা হচ্ছে এরকম, তাহলে এটা কি হবে? ভিটিসি রাইট। তাহলে এখানে হিসাব পাতি করে তোমরা এখান থেকে নির্ণয় করতে পারবা মেবি এটা আসবে প্লাস মাইনাস কে ক্যাপ, যদি আমি ভুল না হয়ে থাকি তাহলে এটা হবে। তো ক্রস গুণ কিভাবে নির্ণয় করবা এই জিনিসটা তো তোমাদের আগে দেখিয়ে দিয়েছি, আর সময় নষ্ট না করলাম আর কি। আর যদি তোমরা দেখতে চাও তাহলে আমি স্লাইডে লিখে দেবো পরে, সমস্যা নেই। আসো আমরা এখন বৃষ্টি ছাতা ম্যাথ করব। এখনো হিউজ টপিক কভার করতে হবে আমাদেরকে। দেখো এখানে যে বিষয়টা বলছে সেটা হচ্ছে যে উলম্বভাবে বৃষ্টি পড়ছে, ছাতা কোন দিকে ধরবে? উলম্বভাবে বৃষ্টি পড়লে ছাতাও ধরবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, একদম উলম্বভাবে। তো এখানে কোনো কথা নেই আর, যেভাবে বৃষ্টি পড়ছে এখানে বাতাস টাতাস কোনো কিছু নেই, ছাতা এভাবে ধরবে জাস্ট। ডান। তারপরে আমাদের যেটা বলছে সেটা হচ্ছে যে আরোহী এত বেগে চললে কোন দিকে ছাতা ধরবে? আচ্ছা, উলম্বভাবে বৃষ্টি পড়ছে আর আরোহী আরোহী চলছে এত বেগে। আমরা কি জানি? আমরা জানি যে আরোহীর বেগ যদি ভি এম হয় আর এটা যদি ভি আর হয়, তাহলে আমরা যেটা করি সাধারণত সেটা হচ্ছে ভি এম কে উল্টে দিই, উল্টে দিয়ে লব্ধি করি। তাহলে এখানে কোনটা আসবে? এটা আসবে ভি এম। তাহলে এই যে এই অ্যাঙ্গেলটা আসবে উলম্বের সাথে কোণ, তাহলে এখানে এইভাবে ছাতা ধরতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। আমার চিত্র যে জঘন্য হয়েছে এটা প্রশংসা করার দরকার নেই, মানে ধরে নিলে আর কি এটা ছাতা, কিছু করার নেই ভাই। তো এখানে আলটিমেটলি এই সূত্রটা আমরা ইউজ করতে পারি। আমি তোমাদের প্রেফার করব এই সূত্রটা ইউজ করার জন্য, তাহলে লাইফ অনেকটা ইজি হয়ে যাবে। কিভাবে ইজি হবে একটু পরে দেখবা। আমি তোমাদের সবচেয়ে স্মার্টেস্ট ওয়ে দেখাবো, মানে মোস্ট মোস্ট স্মার্ট ওয়ে দেখাবো আর কি। স্মার্টেস্ট বলে তো কিছু হয় না। তো এই যে এটা হলো কোনটা অ্যান্সার। তো এখন দেখো, আমরা এই ম্যাথটাতে যাই। উল্লম্বভাবে বৃষ্টি পড়ছে এত বেগে, পশ্চিমে এত বেগে বাতাস, তাহলে এখানে যেটা বলছে পূর্বমুখী গাড়ি স্থির, পূর্বমুখী স্থির গাড়ির কোন কাঁচ কত বেগে ভিজবে? আচ্ছা, এটা দেখো, সরি, এখানে যে বিষয়টা বলা হচ্ছে সেটা হচ্ছে যে পশ্চিমে এত বেগে বাতাস যাচ্ছে, এটা হচ্ছে বাতাস। এটা হচ্ছে বিএ, সেটা বুঝতে পেরেছো? আর গাড়ি যাচ্ছে কোন দিকে? গাড়ি হচ্ছে পূর্বমুখী স্থির, গাড়ির মুখ হচ্ছে পূর্ব দিকে। গাড়িটা কেন জানি খুব সুন্দর আর্ট হলো, জানি না। পূর্বমুখী স্থির, তাহলে এই যে এইভাবে আসবে বৃষ্টি। তাহলে এটা যদি ভি আর হয়, আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে আমরা ইজিলি বের করতে পারবো ভি ইজ ইকুয়াল কত। ডাইরেক্ট ভি ধরলাম আর কি, ভি আর সি না ধরে ডাইরেক্ট ভি দিলাম। তো এখানে কত হবে হিসাবটা করে নিবা, এটা আসবে উত্তর। আর এখানে সামনের কাজ ভিজবে যেহেতু, বিষয়টা বুঝেই যাচ্ছে। সামনের কাজ ভিজবে, এটা কোন কত হবে সেটা একটু নির্ণয় করে নিবা আর কি। এই জিনিসটাতে আমি আর না যাই, ইজি জিনিস। 2 নম্বরটাতে আসি। এই জিনিসটা হয়তো আমি তোমাদের বিভিন্নভাবে করে দিতে পারতাম, তবে
ম্যানুয়ালি করে দিলাম আর কি। এখন দেখো, আমাদের যেটা বলছে যে পূর্ব দিকে এত বেগে চলছে। হুম। এখন আমাদের যে যে জিনিসটা আছে সেটা হচ্ছে বৃষ্টি এভাবে পড়তেছে, বাতাস এদিকে যাচ্ছে, ভি আর, ভি এ। আচ্ছা, গাড়িটা পূর্ব দিকে এত বেগে চলছে, গাড়ি আবার চলছে এইদিকে, তার মানে কি, ভি সি ধরি। হুম। যদি এই হয় বিষয়, তাহলে যে জিনিসটা করব আমরা, দেখো, আমরা করবো যে জিনিসটা সেটা হচ্ছে, আমরা একটা গোল্ডেন রুল ফলো করতে পারি যে বৃষ্টি বাতাসের হবে কি লব্ধি। বৃষ্টি বাতাসের হবে লব্ধি, বৃষ্টি বাতাসের হবে লব্ধি, যেটা হবে ভি প্রাইম। দেখো, ভি প্রাইমকে ধরি বৃষ্টি বাতাস লব্ধি। বৃষ্টি বাতাসের লব্ধি, তো ভি প্রাইম ইজ ইকুয়াল, তাহলে কি দাঁড়াবে, ভি আর প্লাস ভি এ, এরকম আসবে। আর ভি প্রাইমের সাথে ভিসি কে ধরবো কি আপেক্ষিক বেগ, ভি প্রাইমের সাথে ভিসি কে ধরবো আপেক্ষিক বেগ। সেটা বুঝতে পেরেছো? হুম। তার মানে কি বৃষ্টি বাতাসের হবে লব্ধি আর ভিসির সাথে হবে আপেক্ষিক বেগ, রাইট? তাহলে বিষয়টা এরকম দাঁড়াবে। হ্যাঁ, ভি আর প্রাইম যদি বলি যে আলটিমেটলি বৃষ্টি কত বেগে পড়বে, মানে কি বলবো, লব্ধি বেগটা কত, আলটিমেটলি কত হচ্ছে, কত আমরা ফিল করতেছি, অ্যাকচুয়ালটা না, তাহলে এই সূত্রটা আমরা ইউজ করতে পারি। এটা তো সি হবে। হ্যাঁ, এবার ঠিক আছে। ঠিক আছে কি, সরি, গাড়ির বেগটা তো বিয়োগ করে দিতে হবে, মানে উল্টো করে বিয়োগ করতে হবে, আমি ভুল করছি। এটা আর হবে, এটা হবে সি। এবার ঠিক আছে। তো এইভাবে আমরা কোণ নির্ণয় করতে পারবো। কোণ নির্ণয়ের ক্ষেত্রে যে জিনিসটা আসবে, থিটা ইজ ইকুয়াল ট্যান ইনভার্স, আরে দেখো, এখানে আমরা যে কাজটা করতে পারবো, থিটা ইজ ইকুয়াল কি করবো, ট্যান ইনভার্স বি, আরটা নিচে যাবে, বৃষ্টি সবসময় নিচে যাবে, ভি এ মাইনাস বিসি, এই কাজটা করতে পারবো আর কি। এখন তোমরা যদি দেখতে চাও যে কিভাবে আসলো, এটা তোমাদের কাজ দিলাম, আর আমি হয়তো বা স্লাইডে লিখে দেবো আর কি কিভাবে আসে, সমস্যা নেই। তো এত কিছু আপাতত ডিটেলসে যাচ্ছে না, তো এখান থেকে তোমরা আর কি বের করে নেবা হিসাবটা কত কি আসবে। এখন দেখো, আমাদের আরেকটা ম্যাথ আছে, এই ম্যাথটা মোটামুটি ইন্টারেস্টিং। তো তোমাদের জন্য হোমওয়ার্ক দিয়ে যাচ্ছিলাম কি, হয়তো বা একটা ম্যাথ করাবো, আরেকটা ম্যাথ হোমওয়ার্ক দেবো। এই ম্যাথটা হোমওয়ার্ক দিলাম, সেম টাইপের ম্যাথ, এই ম্যাথটা করাবো তোমাদের। দেখো, আমাদের সামনে যে জিনিসগুলো আছে সেটা হচ্ছে ভিআর। ভিআর কত দেওয়া আছে, -5 কে ক্যাপ। এটা কিভাবে আসলো, এই জিনিসটা যদি প্রশ্ন করো তাহলে নিজের গালে নিজে একটা করে, মানে কি বলবো, থাপ্পড় মারবা। একটু রুডলি বললাম, সমস্যা নেই, বড় ভাই হিসেবে একটু বলি আর কি। নিজের গালে নিজেই থাপ্পড় মারবা যে এই জিনিসটা কেন বুঝবো না। তাহলে আমরা যে সূত্রটা দেখলাম, সূত্রটা কি জন্য দেখিয়েছি, এখন বুঝতে পারবা। তোমার ফ্রেন্ডরা যখন এই জিনিসটা ভিজুয়ালাইজ করতে যাবে, অবশ্যই আমিও ভিজুয়ালাইজই করছিলাম প্রথমে, প্রথম প্রথম, তবে শেষে গিয়ে বুঝতে পারবা যে বাংলাদেশের এডুকেশনাল প্রেক্ষাপটটা এতটাই বাজে যে এখানে তুমি ভিজুয়ালাইজ করতে গেলে অনেক দূরে শিখে যাবা। তো হ্যাঁ, তো আর তারপরও এখানে ভিজুয়ালাইজ করতে হবে, কারণ এখানে যে জিনিসটা বুঝতে হবে সেটা হলো যে আলটিমেটলি এখানে একটা জিনিস ভুল করছি আমি। ভুলটা কোথায় করলাম, হ্যাঁ, এই যে, তুমি দেখো এখানে -2 ছিল, এখানে -2 হবে, তো আলটিমেটলি মানটা আসবে কত, 5 পিকে, জাস্ট 5 পিকে আসবে। এই যে এটা 5 পিকে আসবে জাস্ট। তাহলে এখানে আমরা কি দেখতেছি, থিটা কত হবে, থিটা হবে 0 ডিগ্রি। মানে একটা গাড়ি, এই যে এটা যদি গাড়ি হয়, এটা যদি গাড়িটা হয়, এটা যদি গাড়িটা হয়, তাহলে গাড়িটা এভাবে বৃষ্টি পড়বে। আর মানুষ হলে ওই যে শুরুর কেসটা যেটা, মানে উলম্বের সাথে 0 ডিগ্রি কোণে বৃষ্টিটা পড়বে আর কি। এবারে বুঝতে পেরেছো কেন? কারণটা হলো যে বৃষ্টি কত বেগে পড়ছে, বৃষ্টির বেগ কত, তাহলেই বুঝতে পারবা যে কাহিনীটা কি।
তো আগাই আমরা সামনে। এই যে দেখো, যখন গাড়ির কাছে হেলানো কোণ থাকে দেয়া থাকে, তখন কি কি করতে হয় এগুলা দেখো। সামনে কাজ, উভয় কাজ, পিছনের কাজ, আর কোণ দেয়া না থাকলে তখন নির্ভুল ভাবে, আর যদি কোণ দেওয়া থাকে তখন নির্ভুল ভাবে কোণ নির্ণয় করে কাছের হিসাব করে বলতে হবে যে এইটা কাজ ভিজবে, এক্স্যাক্টলি ওই কাজটা ভিজবে এইভাবে বলতে হবে। তখন একটু ফোর্স করে বলতে হয় যে এক্স্যাক্টলি এইটা কাজ ভিজবে, জাস্ট একটু। তো দেখো, তোমাদের জন্য আরেকটা হোমওয়ার্ক আছে, এই হোমওয়ার্কটা করবা তোমরা। আর তোমাদের এই ম্যাথটা, হ্যাঁ, এই ম্যাথটা করিয়ে দেই। একটা হোমওয়ার্ক দিলে হয়তো বেশি ভালো লাগতো, তবে করিয়ে দেওয়া উচিত হবে বলে মনে হচ্ছে আমার। এই ম্যাথটা একটু ভিজুয়ালাইজ করার মতো ম্যাথ। দেখো, এটা যদি একটা গাড়ি হয়, এটা যদি একটা গাড়ি হয় তাহলে এই যে এখানকার জিনিসটা আসলে একটু বড় করে দিতে হবে। এই যে দেখো, এখানে যে কোশ্চেনে যে জিনিসটা বলা আছে সেটা হচ্ছে যে এই যে এই কোণটা 30 ডিগ্রি, বুঝলা? এই কোণটা কত ডিগ্রি কোণে আছে? 30 ডিগ্রি কোণে আছে। তো এখন আমাদের যে কোশ্চেনটা করছে সেটা হচ্ছে কোন কাঁচ ভিজবে। তাহলে আলটিমেটলি আমাদের যেহেতু কাঁচের কোণ দেয়া আছে, তাহলে কিন্তু এই ম্যাথটা একটু ডিফারেন্ট টাইপের ম্যাথ। তার মানে আমাদেরকে থিটার মানটা বের করতে হবে। থিটার মানটা বের করে দেখতে হবে যে আলটিমেটলি আসলে কোন কাঁচটা ভিজলো, দুইটার সাথে হিসাব করে। তাহলে আমরা ওই আগের সূত্রতে চলে যাব। আগের সূত্রতে কি চলে যাব, সূত্রে চলে গিয়ে এখান থেকে হয়তো মানটা আসবে এরকম। আমি তোমাদের ডিটেল প্রসেসটাই করতেছি না, জাস্ট একটু দেখাই দিচ্ছি এগুলো। তাহলে এখানে যদি এরকম আসে, তাহলে থিটার মানটা কত আসবে? থিটার মানটা আসবে এরকম। তাহলে মেবি এটা 52 পয়েন্ট সামথিং, মেবি 10-12 এরকম কিছু একটা আসবে। যাই হোক, 12 দিলাম। তো তোমরা একটা হিসাব করে নিবা। তো বিষয়টা যেটা দাঁড়াবে তখন, যে বিষয়টা দাঁড়াবে দেখো, এখানে যদি আমি ত্রিমাত্রিক স্থানাঙ্ক দিয়ে বিষয়টা বোঝানোর ট্রাই করি, তাহলে হয়তো বুঝতে পারবা। কোনটা নিব? এটা নিব। দেখো, বিষয়টা হচ্ছে যে এইটা যদি ওয়াই অক্ষ হয়, এটা যদি এক্স অক্ষ হয়, তাহলে মানে এক্স অক্ষের ঋণাত্মক দিকে হয়তো -9 i ক্যাপ আসবে বেগের ভ্যালু, আর এখানে আসবে -7 k ক্যাপ, রাইট? এটা আলটিমেটলি আসবে। আর এই যে এই কোণটা আমরা নির্ণয় করলাম থিটা, এই থিটা কোণটা কত? এই যে থিটা কোণটাই কিন্তু এটা, যে 52 পয়েন্ট, এখানে থিটাটা কত আসলো? 52.12 ডিগ্রি। তাহলে যে জিনিসটা আমরা বলতে পারবো এখানে অ্যান্সারে, যে সামনের কাঁচ ভিজবেই, কাঁচ ভিজবেই, সামনের কাঁচ ভিজবেই। আর বৃষ্টি পড়ার কোণ কত? 52.12 ডিগ্রি, যেহেতু লেস দেন গাড়ির পিছনের কাছের কোণ বা উলম্বের কোণ, উলম্বের সাথে গাড়ির পিছনের কাছের কোণ। মানে এই যে এটা কত? এটা তো 60 ডিগ্রি না? এই যে দেখো এখানে, এটা যদি 30 ডিগ্রি হয়, এই কোণটা কত হবে? এই কোণটা অবভিয়াসলি 60 ডিগ্রি হবে। তার মানে কি, এখানে যে ভাষাটা গেল কি, গাড়ির পিছনের কাঁচের উলম্বের সাথে কোণ কত? 60 ডিগ্রি। তাহলে পিছনের কাঁচও ভিজবে, মাস্ট পিছনের কাঁচও ভিজবে। তাহলে বিষয়টা বুঝতে পারলা? সামনের কাঁচও ভিজবে, পিছনের কাঁচও ভিজবে। এই, চলো সামনে আগাই। এখন আছে আমাদের কার্ল ডাইভারজেন্স গ্রেডিয়েন্ট। আচ্ছা, এই যে ন্যাবলা, ন্যাবলা জিনিসটা কি জানো? ন্যাবলা হচ্ছে ভেক্টর অপারেটর, ভেক্টরের ক্যালকুলাসের অপারেটর। তো এই জিনিসটা এখানে তো আশা করি জানো তোমরা এটা। এখানে দেখো, স্কেলার ক্ষেত্র, ক্ষেত্র দুই প্রকার, ভেক্টর ক্ষেত্র, স্কেলার ক্ষেত্র। ভেক্টর ক্ষেত্র তড়িৎ ক্ষেত্র, যে তাপমাত্রা। আচ্ছা, দেখো গ্রাডিয়েন্ট কে কি, গ্রাডিয়েন্ট ভেক্টর হয়। আর এই যে ডাইভারজেন্স কি হয়? স্কেলার হয়। কার্ল কি হয়? ভেক্টর হয়। তো এই জিনিসগুলো আগে দেখে নিলাম জাস্ট। এখন আসি আমরা ডাইভারজেন্স। ডাইভারজেন্স যদি পজিটিভ হয়, কি কি নির্ণয় বোঝায় আর কি? ক্ষেত্র প্রসারিত, আয়তন বৃদ্ধি, ঘনত্ব হ্রাস।
অপসারী ক্ষেত্র। এটাকে আমরা বলতে পারি সোর্স, আর এটাকে বলতে পারি আমরা সিঙ্ক। দেখো এটা ডাইভারজেন্স নেগেটিভ বলতে কি বোঝায়, ক্ষেত্র সংকুচিত, আয়তন হ্রাস, ঘনত্ব বৃদ্ধি, অভিসারী। এই যে ডাইভারজেন্স জিরো মানে কি, সলিনয়েডাল বা চোঙাকৃতির। এই জিনিসগুলো মাঝে মাঝে কোশ্চেনে আসে। আর এই যে কার্ল মানে, কার্ল কি, ভেক্টর ক্ষেত্র অঘূর্ণনশীল, ঘূর্ণনশীল বা সংরক্ষণশীল। এই জিনিসটা দেখো, কার্ল অসংরক্ষণশীল বা কার্ল নট ইজ ইকুয়াল জিরো মানে ঘূর্ণনশীল। তো এই জিনিসটা দিয়ে আমরা ঘূর্ণিঝড় হবে কিনা এই জিনিসটা নির্ণয় করতে পারি যদি বাতাসের বায়ু প্রবাহের বেগটা আমাদের সাথে থাকে। বায়ু প্রবাহের বেগের ক্ষেত্রটা যদি আমরা পাই তাহলে আমরা কিন্তু এটা নির্ণয় করতে পারবো। তো আমাদের হাতে আর আছে মাত্র দুটো ম্যাথ। এই দুটো ম্যাথের মাধ্যমে আমরা বিষয়টাকে শেষ করে দিব আজকের ক্লাসের ইতিটা হলো। দেখো, যে বিষয়টা দাঁড়িয়েছে সেটা হলো যে এখন আমরা দেখবো হচ্ছে এত বিন্দুতে বেগের ক্ষেত্রটি সংকুচিত না প্রসারিত। এই সংকুচিত, প্রসারিত, সলিনয়েডাল, এই তিনটা পার্ট যদি থাকে তাহলে আমরা অবভিয়াসলি কোথায় চলে যাব বলো দেখি, ডাইভারজেন্সে। তাহলে আমরা নির্ণয় করবো ডাইভারজেন্স অফ ভি। তার মানে কি হবে, ন্যাবলা ডট ভি। আর ন্যাবলা ডট ভি করে যে মানটা আসবে এরকম, ন্যাবলা ন্যাবলা এক্স কত আই ক্যাপ, ন্যাবলা ওয়াই জে ক্যাপ, সরি ডেল 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 ওয়াই জে ক্যাপ, ডেল ডেল জেড কে ক্যাপ। এরকম আসবে না, এরকমই তো আসবে। আচ্ছা, তারপরে ভি কি টু এক্স স্কোয়ার আই ক্যাপ ফোর এক্স ওয়াই জে কিউব জে ক্যাপ, আর এখানে আসবে থ্রি ওয়াই ক্যাপ। এই যে এটা, তো এটা হিসাব পাতি করে দেখবা যে এরকমই আসবে। কিভাবে আসবে আশা করি তোমাদের একটু ব্যাখ্যা করি। যে দেখো এইটা, এটা গুণ হবে, গুণ হওয়ার পরে এইটা এটা কি হবে, আংশিক অন্তরজ হবে। এইটা এটা গুণ হবে, গুণ হওয়ার পরে এটা এটার আংশিক অন্তরজ হবে। এটা এটা গুণ করলে তো জিরোই আসবে। এটা আংশিক অন্তরজ করার পর জিরো আসবে, তাহলে এখানে যে বিষয়টা আসবে আলটিমেটলি ডাইভারজেন্স, ডাইভারজেন্স অফ কত, ওয়ান টু জিরো, এই বিন্দুতে কত আসবে, মেবি 52 আসবে। এই মানটা বসাই দেবা, বসাই দিয়ে হিসাব করে দেখবা 52 আসার কথা। তারপরে আসো কার্ল নির্ণয় করি। এর মাধ্যমে দেখবা যে ঘূর্ণিঝড় যেহেতু বলছে, তাহলে কি হবে, কার্ল সিইউআরএল অফ ভেক্টর ভি, আর তাহলে কি হবে, ন্যাবলা ক্রস ভি। তো এখানে যে বিষয়টা করা লাগবে সেটা হচ্ছে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, এগুলো দিয়ে নিবা। তারপরে কি এক্স ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড, রাইট। তাহলে কি হবে, টু এক্স স্কোয়ার ফোর এক্স ওয়াই কিউব, আর এখানে হবে থ্রি। এখন তোমরা হিসাব পাতি করে দেখবা আলটিমেটলি কত আসে। এটার মান সম্ভবত ফোর ওয়াই কিউব কে ক্যাপ আসবে। আর যদি মান বসাও তাহলে এই যে এই বিন্দুতে যদি মান বসাও 1,0,4 বিন্দুতে মান যদি বসাও তাহলে কার্ল আসবে হয়তো বা জিরো, তার মানে কি নো ঘূর্ণিঝড়। তো দেখো আজকের আমরা এই ছোট্ট ক্লাসে অনেক কিছু কভার করলাম। প্রথমত পাটু ভাই, চান্দাবাজ ভাই, এদেরকে কভার করলাম। তারপরে ঘূর্ণিঝড় আসবে কিনা এগুলো কভার করলাম। দেখো ডেইলি লাইফে ভেক্টরের কত ইউজ। তারপরে আরেকটা ইন্টারেস্টিং ম্যাথ, এই ম্যাথটা আসলে দিয়েই শেষ করে ফেলবো আমরা। এই ম্যাথটা না করালেই না, কারণ এটা মানে বলবো যে রাজশাহী বোর্ড 2018-তে এসেছিল সম্ভবত, একবারে রিভলিউশনারি ম্যাথ ছিল ওই বলে। যদিও এখন বিষয়টা নর্মাল হয়ে গিয়েছে, এখন আসলে অতটাও ভয়ের কিছু নেই, সত্যি কথা যেটা। দেখো আমরা ম্যানুয়ালি করব। এটা থিটা দেয়া আছে, এটা ধরো গাড়ি, মানে ধরে নেওয়া যায় এটা একটা গাড়ি। এটা যদি গাড়ি ধরে নাও তাহলে ধরো গাড়ি এই বরাবর যাচ্ছে, ঠিক আছে। তো এখন যে বিষয়টা হয়েছে যে বৃষ্টি তো অলওয়েজ এই বরাবর পড়বে, তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে, 60 ডিগ্রি হবে। আর একটা জিনিস দেখো, গাড়ির বেগ যদি এটা হয়, তো এখানে লব্ধি বেগ, আলটিমেটলি যে বেগটা ফিল করবে ড্রাইভার, এটা হবে এই বরাবর, ঠিক আছে। কারণ গাড়ির বেগটা তো উল্টে যাবে না, গাড়ির বেগটা তো উল্টে যাবে। এই যে দেখো গাড়ির বেগটা তো এটা সেম ভাবে, যদিও আমি
চিত্রটা করতে একটু করে ফেলেছি। তো বিষয়টা বুঝে নিব, এটা কিন্তু কোণ আলাদা, কোণ কিছু নাই, এটা কিন্তু সেম হবে। তো এই যে এই কোণটা কত হবে তাহলে, দেখি 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 দেখি। গাড়ির ব্যাগটাকে যদি উল্টে দিই তাহলে বিষয়টা হবে এরকম। আর এখানে এই যে এইটা হবে থিটা, সেটা বুঝতে পেরেছো? এটা হবে থিটা, মানে এটা তখন হবে কত আমাদের ভিআর প্রাইম, আর এটা কত হবে ভিআর, এটা কত হবে মাইনাস ভিসি। আশা করি বুঝতে পেরেছো। তাহলে উলম্বের সাথে যদি আমাদের কোণটা নির্ণয় করতে বলে তাহলে থিটা ইকুয়াল কত হবে, টেন, আমাদের যে কত কোণে বৃষ্টি করতে দেবে এটা তো নির্ণয় করতেছি। 20 sin 60 ডিগ্রি divided by 6 plus 20 cos 60 ডিগ্রি। বিষয়টা বুঝতে পেরেছো আশা করি। তাহলে এখানে মানটা কত আসবে, 47.269 ডিগ্রি। আশা করি বুঝতে পেরেছো। তারপরে আমাদের যে জিনিসটা দেওয়া আছে, বায়ুপ্রবাহে ধরুন বৃষ্টি খাড়াভাবে নিচে পড়তে দেখলে বেগ কত হবে। আচ্ছা, এই ম্যাথটা না বিভিন্নভাবে করা যায়, সত্যি কথা যেটা। এখন তোমাদেরকে আমি যেভাবে করাবো ওইভাবে করতে গেলে লম্বাংশ পদ্ধতি দিয়ে করাবো, একদম লাইফ ইজি করে দেবো। লাইফে কোনো ঝামেলা রাখা যাবে না, লাইফে ইজি করে নেবো আর কি। এই জিনিসটা কত, 2 নম্বর না? এটা আবার অনেকের ক্ষেত্রে অর প্রসেস মনে হতে পারে, মানে অনেকে হয়তো কমফোর্টেবল নাও হতে পারো, কিন্তু আশা করি সবাই বুঝবা, সবার মাথায় না আসতে পারে, কিন্তু বিষয়টা বোঝার জন্য খুবই ইজি হয়ে যাবে আর কি। তো আমাদের এখানে হিসাব যেটা দেয়া আছে সেটা হচ্ছে ভি আর প্রাইমের মান দেয়া আছে। তো বৃষ্টি এখানে যেটা বলছে সেটা হচ্ছে যে বায়ু প্রবাহের দরুন বৃষ্টিটা কোন দিকে যাচ্ছে, এদিকে। আচ্ছা, এদিকে যদি ভিসি মাইনাস ভিসি ধরি তাহলে এদিকে বাতাস হবে ভিএ, এটা বাতাসের ভেক্টরটা। আচ্ছা, এটা ওই ভেক্টর যে ভি আর প্রাইম ভেক্টর এটা, আর এটা হচ্ছে ভি আর ভেক্টর। ভি আর সবগুলো ভেক্টরের মান দেওয়া আছে। তো আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর লম্বাংশ নিব। এক্স অক্ষ বরাবর লম্বাংশ নিব। লম্বাংশ নিলে যেটা পাবো সেটা হলো, দেখো, ভি আর প্রাইম, হ্যাঁ, এটা এটা তো লেখা দরকার নেই, ভি আর প্রাইম কস 90 ডিগ্রি, ঠিক আছে? তাহলে কি হবে, ভি এ কস কত, 0 ডিগ্রি, তাহলে এটা কত হবে, 6 cos 90 ডিগ্রি। তাহলে এখানে কত হবে, দেখো দেখি, এটা 20 cos 150 ডিগ্রি। কিভাবে আসবো দেখো দেখি। এই যে ভি আর প্রাইম কি জিনিস এটা তো বুঝতে পারছো। ভি আর, ভি আর এর মানটা কত দেওয়া আছে, এই যে 6। তারপরে কি, ভি আর এর মান যদি 6 দেওয়া থাকে এখানে, আচ্ছা এখানে একটা জিনিস দেখো, এটা হচ্ছে যে ভিসি এর মানটা কিন্তু দেয়া আছে, এই যে 72 কিলোমিটার পার আওয়ার। এটাকে যদি মিটার পার সেকেন্ডে নিই তখন হবে 20 মিটার পার সেকেন্ড। এটাকে মিটার পার সেকেন্ডে নিলে 20 মিটার পার সেকেন্ড হিসাবে আসবে। বিষয়টা বুঝতে পেরেছো? তো দেখো, তাহলে এখানে আলটিমেটলি 0 হবে, আর এখানে হবে ভি এ মাইনাস 10√3 এভাবে আসবে। তাহলে এখানে ভি এ ইজ ইকুয়াল কত হবে, 17.32 মিটার পার সেকেন্ড। এটাই হলো অবস্থা। আর তোমাদের জন্য আমি এখানে হয়তো তোমরা চাইলে করে দিব, এখানে চাইলে আরেকটা প্রসেস, অ্যানাদার প্রসেস দেখিয়ে দেবো। আর তোমাদের জন্য হোমওয়ার্ক দিলাম যে এইটা কিভাবে আমরা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, মানে একক ভেক্টর দিয়ে করতে পারি, যে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, এগুলা দিয়েও কিন্তু সলভ করতে পারবো অবভিয়াসলি। তো এটা তোমাদের জন্য এইচ ডাব্লিউ দিলাম, অ্যানাদার প্রসেসটা এইচ ডাব্লিউ। আর তোমাদের জন্য এই যে দেখো, এটা হচ্ছে একটা ব্রেনস্টর্মিং প্রবলেম। এই প্রবলেমটা তোমরা সবাই অ্যাপ্রোচ করার ট্রাই করবা। আহ, মানে এই প্রবলেমটা হাতে কলমে করতে গেলে আসলে অনেক বড় হয়ে যাবে, বিষয়টা তো বুঝতেই পারছো যে কি হবে না হবে। কিন্তু পারবা, মানে চাবা যত সহজে করা যায়। এটা অবভিয়াসলি একটা ব্রেনস্টর্মিং প্রবলেম, যদি পারো তাহলে করিও, আর যদি না পারো তাহলে আমি অবভিয়াসলি কমেন্টে জানাবা। আমি হয়তো বা কমেন্টে আরেকটা ছবি আপলোড দিয়ে দেবো, সমস্যা নেই। আর পারলে তো পেরেই গেলাম আলহামদুলিল্লাহ। যাই হোক ভাইয়ারা, আসসালামু আলাইকুম তোমাদের সকলকে। এখানেই আজকের মতো ইতি টানছি। আসসালামু আলাইকুম, আবার দেখা হবে।